হয়েছে। তাহলে আমরা এখানে যেটা পড়েছি সেটা হচ্ছে জাস্ট ইএসআর এর 3খানা স্টেপ। এইবারে আমরা একটা একটা করে রিয়াকশান দেখব। যেরকম মানে এ দিয়ে যেটা লিখছি সেটা হচ্ছে হ্যালোজেনেশন। এ দিয়ে যেটা লিখছি সেটা হচ্ছে হ্যালোজেনেশন। আচ্ছা, হ্যালোজেনেশন কখন কীভাবে মানে হ্যালোজেনেশন কখন কীভাবে হচ্ছে? নর্মালি কি ইলেকট্রোফাইলটা এখানে যেটা হবে সেটা হচ্ছে সিএল প্লাস হতে পারে, বিআর প্লাস হতে পারে, আই প্লাস হতে পারে, এগুলোই তো হবে আলটিমেটলি। যে ইলেকট্রোফাইলটা তার মানে এখানে জেনারেট হচ্ছে দ্যাট ইজ হ্যালোনিয়াম আয়ন। আর ইলেকট্রোফাইলটা কীভাবে জেনারেট হচ্ছে? নর্মালি ওই যে আমরা বলেছিলাম যে মনে করো ক্লোরিন ইন প্রেজেন্স অফ FeCl3 বা ক্লোরিন ইন প্রেজেন্স অফ AlCl3, আমরা এই ধরনের রিয়েজেন্ট ইউজ করলেই আমার ইলেকট্রোফাইল এখানে জেনারেট হয়ে যাবে। আচ্ছা, এইবারে তাহলে এখানে যে হ্যালোজেনেশন আমরা করছি, আগে রিয়েজেন্টটা একটুখানি দেখে নিই। তাহলে রিয়েজেন্টটা এখানে কি হচ্ছে? মনে করো X2, তার সাথে মনে করো আমরা FeCl3 দিতে পারি, ওর মনে করো আমরা X2 তার সাথে AlCl3 দিতে পারি, এইগুলো আমাদের হচ্ছে রিয়েজেন্ট। আচ্ছা, তাহলে ইলেকট্রোফাইল যেটা জেনারেট হবে, ইলেকট্রোফাইলটা কি জেনারেট হবে? নিশাদ, ইলেকট্রোফাইল কি জেনারেট হবে বলো? এটা অলরেডি আমি দেখিয়েছি জেনারেশন অফ ইলেকট্রোফাইলে। ইলেকট্রোফাইলটা কি জেনারেট হবে বলো? তার মানে কি শুনছই না, জাস্ট শুধু যদি লিখে যাও কোনো লাভ আছে? ইলেকট্রোফাইলটা কি জেনারেট হবে এসা? এক্স প্লাস। এটা এক্ষুনি তো দেখালাম জেনারেশন অফ ইলেকট্রোফাইলে, এর মধ্যেই ভুলে গেলে নাকি? আচ্ছা, তাহলে এর ইলেকট্রোফাইলটা হচ্ছে হ্যালোনিয়াম আয়ন। যে ইলেকট্রোফাইলটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে আমাদের হ্যালোনিয়াম আয়ন। তাহলে এখানে অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি আমরা যদি বলি তাহলে কী হবে? অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি, অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি সব থেকে ভালো কে রিঅ্যাক্ট করবে? নিঃসন্দেহে F2, তারপরে Cl2, তারপরে Br2, তারপরে হচ্ছে I2। ঠিক আছে, হ্যালোজেনেশনের ক্ষেত্রে সব থেকে ভালো হবে F2, তারপর Cl2, তারপর Br2, তারপরে হচ্ছে আমাদের I2। এবারে এই যে F2 যেটা আছে, তাহলে এটা কি? এটাকে বলছি আমরা হাইলি রিঅ্যাক্টিভ। এটাকে বলছি আমরা হাইলি রিঅ্যাক্টিভ। আচ্ছা, এটা হাইলি রিঅ্যাক্টিভ হওয়ার কারণে এর ক্ষেত্রে যে রিয়েজেন্টটা আমরা ইউজ করি সেটা কিন্তু একটু আলাদা। দ্যাট ইজ ডিকম্পোজিশন অফ বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুওরোবোরেট। মানে আমরা যদি বলি যে ফ্লুওরোবেনজিন আমরা কীরকমভাবে তৈরি করব, তাহলে আমরা সেটাকে একটুখানি আলাদা প্রসেসে বলবো, বা এটাকে লিখছি প্রিপারেশন অফ ফ্লুওরোবেনজিন। প্রিপারেশন অফ ফ্লুওরোবেনজিন এটা কিন্তু একটু আলাদা। সেটা কি? যেহেতু এটা হাইলি রিঅ্যাক্টিভ, ওই জন্য আমরা কি করি? সিম্পল হচ্ছে N2 প্লাস BF4 মাইনাস, এই সল্টটার তাহলে আমরা নাম কি বলছি? বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুওরোবোরেট। বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুওরোবোরেট। এখন যদি এইটাকে আমরা জাস্ট হিট করি তাহলেই আমরা ফ্লুওরোবেনজিন পেয়ে যাব। এখান থেকেই আমরা ফ্লুওরোবেনজিন পেয়ে যাব। আর বাকি যেগুলো সাইড প্রোডাক্ট পড়ে থাকবে সেটা হচ্ছে BF3 প্লাস N2। আচ্ছা, এইবার যেটা তাহলে ক্লোরিনেশন, ব্রোমিনেশন, এগুলো কি করে হবে? এগুলো কিন্তু নর্মালি যেটা আমরা বলেছিলাম যে হ্যালোজেনের সাথে মনে করো যে লুইস অ্যাসিড, সেটা FeCl3 হতে পারে, অথবা মনে করো AlCl3 হতে পারে, এই ধরনের আমরা রিয়েজেন্ট ইউজ করব। তাহলে আমরা যদি এখন বলি ক্লোরিনেশন অর ব্রোমিনেশনের জন্যে, ক্লোরিনেশন অর ব্রোমিনেশন এর জন্য তাহলে আমরা কী কী রিয়েজেন্ট ইউজ করছি? সাধারণত যেটা আমরা আমাদের হবে সেটা কি? X2 এর সাথে যেগুলো হয় সেটা হচ্ছে মনে করো AlCl3 হতে পারে, অর X2 তার সাথে মনে করো আমরা করতে পারি FeCl3, অর হ্যাঁ FeCl3 মানে যে শুধু FeCl3 আছে তা নয়, FeBr3ও হতে পারে, অর X2 তার সাথে আমরা আয়রন ডাস্টও দিতে পারি, অর X2 তার সাথে মনে করো আমরা ফসফরাস দিতে পারি, অর X2 তার সাথে মনে করো শুধু আমরা আয়োডিন দিতে পারি। প্রচুর রিয়েজেন্ট আছে, ওই জন্য আমরা জাস্ট বলে দিচ্ছি। তার মানে এটা নয় যে আমরা জাস্ট যখন দেবে অন্যগুলো ইউজ করছি। আমরা সাধারণত যেটা, আমায় যদি ট্রান্সফরমেশান দেয় আমরা সাধারণত এইটা অথবা এটা ইউজ করেই ছেড়ে দেবো, কিন্তু বাকিগুলো এই জন্য মনে রাখতে হবে কারণ আমার ট্রান্সফরমেশান তো যে কোনো একটা দিয়ে দিতে পারে, তাই না? আমাকে যদি মনে করো ট্রান্সফর্ম করতে দেয়, কনভার্ট করতে দেয়, তাহলে ঠিক আছে আমরা ওটা ইউজ করব। কিন্তু মনে করো পার্টিকুলার আমাকে ট্রান্সফরমেশান দিল A2 B2 C2 D এবং সেখানে কোনো একটা পার্টিকুলার রিয়েজেন্ট দিয়ে দিল, তখন তো আমার তার নেচার জানতে হবে, এই জন্য আমি এগুলো বলে দিচ্ছি। আচ্ছা, অর দিয়ে আমরা জাস্ট যেগুলো লিখছি সেটা হচ্ছে HOCl হতে পারে,
HOBr হতে পারে। আচ্ছা, ব্রোমিন ইন প্রেজেন্স অফ CH3, জায়গা কম হয়ে যাবে, হবে না, অর দিয়ে লিখবে ব্রোমিন ইন প্রেজেন্স অফ CH3COO3 টাইটেনিয়াম, এই কমপ্লেক্সটা হতে পারে। আচ্ছা, হতে পারে Cl2O ইন প্রেজেন্স অফ H2SO4, এটা হতে পারে। আচ্ছা, এখান থেকে দেখো আলটিমেটলি HOCl তৈরি হবে আলটিমেটলি। আচ্ছা, এর ছাড়া আর একটা হতে পারে, যেটা হচ্ছে সেই NBSCCl4 আমরা ইউজ করেছিলাম, মনে আছে, N ব্রোমোসাক্সিনিমাইড, সেটাও হতে পারে। তাহলে আমরা লিখছি N ক্লোরো অর N ব্রোমোসাক্সিনিমাইড, মানে এটাই হচ্ছে আমাদের NBS ছিল, NBS। তাহলে N ক্লোরোসাক্সিনিমাইড হতে পারে অথবা N ব্রোমোসাক্সিনিমাইডও হতে পারে। তাহলে এগুলো হচ্ছে নর্মাল ক্লোরিনেশন আর ব্রোমিনেশনের জন্য রিয়েজেন্ট। অনেক রিয়েজেন্ট হতে পারে দেখো, মানে এই X2SlCl3, X2FeCl3, X2 এর সাথে আয়রন ডাস্ট, ফসফরাস অথবা আয়োডিন অথবা HOCl, HOBr, প্রচুর এইরকম জিনিস কিন্তু আমরা ইউজ করতে পারি। বাট এইখানে যে ডিফারেন্সটা ক্রিয়েট করবে সেটা কি, সেটা হচ্ছে যদি মনে করো আমায় কোনো পার্টিকুলার একটা ট্রান্সফরমেশন দেয় এবং সেখানে ওই ধরনের রিয়েজেন্টগুলো না দিয়ে টিপিক্যাল কিছু রিয়েজেন্ট দিচ্ছে, মানে N ক্লোরোসাক্সিনিমাইড, N ব্রোমোসাক্সিনিমাইড অথবা HOCl, HOBr, তখন কিন্তু এই পার্টিকুলার এই রিয়েজেন্টগুলো আমার কাজে লাগবে। হ্যাঁ, এবার এখানে আর একটা জিনিস যেটা স্পেসিফিক্যালি মনে রাখতে হবে, যে যেহেতু মনে করো ফ্লুওরোবেনজিন বা F2 হাইলি রিঅ্যাক্টিভ, তাই F2 এর ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কোনো রিয়েজেন্ট ইউজ করছি না। ফ্লুওরোবেনজিন যদি আমায় তৈরি করতে হয় তাহলে সিম্পল আমরা কি করব, বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুওরোবোরেট যেটা আছে ওটাকে যদি আমরা হিট করি তাহলেই আমরা সিম্পল ফ্লুওরোবেনজিন পাবো। এটা ডায়াজোনিয়াম যে সল্ট আছে সেই ডায়াজোনিয়াম সল্টের রিয়াকশানেও আমরা পড়বো, মানে হচ্ছে নাইট্রোজেনিয়াস কম্পাউন্ডসগুলো আছে, নাইট্রোজেনিয়াস কম্পাউন্ডস যখন পড়বো তখনও এই পার্টিকুলার এই রিয়াকশানটা আমরা পড়বো। আচ্ছা, এই অবধি দেখো সবার ক্লিয়ার হয়েছে কিনা, এই অবধি আগে দেখো সবার ক্লিয়ার হয়েছে কিনা, সবাই বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে? আচ্ছা, চলো, এটা হয়ে গেল। তাহলে আমাদের কি কোনো পয়েন্ট করেছি? আচ্ছা, হ্যালোজেনেশন বলে পয়েন্ট করেছি এ দিয়ে। চলো এবার বি পয়েন্ট করছি। বি পয়েন্টে লিখছি নাইট্রেশন। আচ্ছা, নাইট্রেশনের ক্ষেত্রে রিয়েজেন্ট তো অলরেডি আমরা জেনে গেছি, তাই না? এই রিয়েজেন্টটা কী ছিল? মিক্সচার অফ H2SO4 আর HNO3। হ্যাঁ, এবারে H2SO4 আর HNO3-র কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি কতগুলো NO2 আমরা ওখানে ঢোকাচ্ছি, তার ওপরে ডিপেন্ড করবে এটা। আচ্ছা, মনে করো প্রথম যদি আমরা ইউজ করি সেটা হচ্ছে আমাদের কাছে বেনজিন আছে, আর এই বেনজিনের রেসপেক্টে আমরা কি ইউজ করব? এখানে আমরা ইউজ করব কনসেন্ট্রেটেড HNO3 প্লাস হচ্ছে আমরা ইউজ করব কনসেন্ট্রেটেড H2SO4। আচ্ছা, এবারে এই দুটো ইউজ করার পর আমরা এখানে যেটা টেম্পারেচার ইউজ করি নিয়ার অ্যাবাউট 50 to 60 ডিগ্রি বা 57 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমরা কী হবে, যেটা নর্মাল প্রসেস অনুযায়ী আমরা যেটা দেখিয়েছিলাম যে এখানে NO2টা ঢুকবে অ্যাজ পার দ্য 3 জেনারেল স্টেপস। প্রথমে কী হবে, জেনারেশন অফ ইলেকট্রোফাইল, তারপরে হবে জেনারেশন অফ কার্বোক্যাটন, লাস্টে প্রোটন রিমুভাল, ব্যাস এইটাই হবে। কিন্তু এইখানে অ্যাকচুয়ালি নাইট্রেশনটা এখানেই যে থেমে যাবে তা কিন্তু নয়, এখানে আরেকটু নাইট্রেশন হতে পারে। বাট এইখানেই অ্যাকচুয়ালি মজার জিনিসটা আছে। মজার জিনিসটা কি, এইখানে যদি আমরা মনে করো ডবল নাইট্রেশন করতে চাই তাহলে আমায় কিন্তু এখানে রিয়াকশান যে কন্ডিশনটা আছে, রিয়াকশান কন্ডিশনটাকে দেখো কতটা চেঞ্জ করতে হয়। সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 আমরা ইউজ করি, কিন্তু টেম্পারেচারটা তাকে এখন ইউজ করেছি 90 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, তার কারণটা আগে বোঝার চেষ্টা করো, কেন এইটাই হচ্ছে আমাদের কাজে লাগবে, এই কারণটাই আমাদের কাজে লাগবে। এবং এই NO2গুলো কী হবে, NO2গুলো কিন্তু হবে মেটা ডিরেক্টিং। আচ্ছা, NO2 মেটা ডিরেক্টিং কেন, এইটাকে জানো দেখি, NO2টাকে আমরা মেটা ডিরেক্টিং কেন বলি, এটা কি কেউ জানো? আচ্ছা, জানো না, ঠিক আছে। প্লাস আই এফেক্টিং গ্রুপ যদি কেউ থেকে থাকে, অথবা মনে করো প্লাস M এফেক্টিং গ্রুপ যদি কেউ থেকে থাকে, তাহলে সেগুলো হবে অর্থো অ্যান্ড প্যারা ডিরেক্টিং। এইগুলো অলরেডি আমরা আগেই পড়েছি যে কে প্লাস আই এফেক্টিং গ্রুপ, কে মনে করো প্লাস M এফেক্টিং গ্রুপ, এটা তো আমরা জানি। আর যদি মনে করো মাইনাস আই এফেক্টিং গ্রুপ যদি কেউ থাকে বা মাইনাস M এফেক্টিং গ্রুপ যদি কেউ থাকে, সেগুলো হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, তারা হয় অ্যাকচুয়ালি মেটা ডিরেক্টিং, মানে পার্টিকুলার ওই গ্রুপের প্রেজেন্সে
যদি কোনো মনে করো রিয়েজেন্ট আমরা ইউজ করি, তাহলে সেই রিয়েজেন্ট থেকে যে ইলেকট্রোফাইলটা তৈরি হবে সেটা মেটা পজিশনে ঢুকবে। তাই মাইনাস আই, মনে করো এই যে NO2 গ্রুপটা, NO2 গ্রুপের নেচারটা কি, দিস ইজ মাইনাস আই এফেক্টিং গ্রুপ অথবা মাইনাস এম এফেক্টিং গ্রুপ, মাইনাস আইও আছে এর মধ্যে, মাইনাস এমও আছে। তাহলে এদেরকে আমরা কি বলবো, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ এবং মেটা ডিরেক্টিং। আচ্ছা, ডিঅ্যাক্টিভেটিং কেন বলছি এটা আমরা পরে পড়বো, আমি বলে দেবো তোমাদের, তাই এখন একটু বলে দিই। ডিঅ্যাক্টিভেটিং আর অ্যাক্টিভেটিং এই কথাটার মানে কি, দেখো একটা জিনিস মনে করো আমাদের কাছে বেনজিন রিংটা আছে, এখন বেনজিন রিংয়ে মনে করো আর একটা আমি গ্রুপ রাখলাম যে কিনা এই ইলেকট্রন ডেন্সিটিটাকে মনে করো আরও বাড়িয়ে দিচ্ছে। তাহলে এর মধ্যে কি আছে, এর মধ্যে আমার প্লাস আই নেচার আছে অথবা মনে করো প্লাস এম নেচার আছে। তাহলে এ কি করছে, এই আর গ্রুপটা কিন্তু অ্যাক্টিভেট করছে বেনজিন রিংটাকে, দেখো আরও ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিচ্ছে। তাহলে আমরা বলছি অ্যাক্টিভেটস বেনজিন রিং, অ্যাক্টিভেটস বেনজিন রিং। আর যদি অ্যাক্টিভেট বেনজিন রিং করে দেয় তাহলে এটা হয়ে যাবে তখন অর্থো অ্যান্ড প্যারা ডিরেক্টিং, এটা হয়ে যাবে অর্থো অ্যান্ড প্যারা ডিরেক্টিং। আর একটা ক্ষেত্রে আমরা কি বলছি, মনে করো এই রকম আছে এখানে, আর এইখানে আমরা মনে করে রাখলাম আর প্রাইম, যে কিনা মাইনাস আই এফেক্ট আছে অথবা মাইনাস এম এফেক্ট আছে। তখন কি হচ্ছে এখানে, এটাকে আমরা তখন বলবো এই যে পার্টিকুলার আর গ্রুপের নেচারটা আছে আমরা বলবো ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে। কেন ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে জিনিসটা বোঝো, ডিঅ্যাক্টিভেটস দ্য বেনজিন রিং। কেন ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে, কারণ বেনজিন রিংটা তো আলটিমেটলি নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, ওর মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেশি। এখন আরটা যদি বা আর প্রাইমটা যদি ওর থেকে ইলেকট্রন ডেন্সিটিটা পুরোটা নিজের দিকে টেনে নেয়, তাহলে বেনজিন রিংয়ের যে নিউক্লিওফিলিসিটির টেন্ডেন্সি বা নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করার যে টেন্ডেন্সি সেটা তো কমে গেল। তাহলে বেনজিন রিংটাকেও ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে বাই মাইনাস আই অথবা মাইনাস এম এফেক্ট। তাহলে সেক্ষেত্রে এই গ্রুপটা কী হয়ে যাবে তখন, মেটা ডিরেক্টিং হবে, এটা হয়ে যাবে আমাদের মেটা ডিরেক্টিং। আর যদি আমার প্লাস আই অথবা প্লাস এম এফেক্ট যদি থাকে আর এর মধ্যে, তাহলে সেটা কিন্তু বেনজিন রিংটাকে আরও অ্যাক্টিভেট করছে, কারণ বেনজিন রিংয়ের মধ্যে আরও বেশি পরিমাণে ইলেকট্রন ডেন্সিটিও পুশ করছে যাতে ওর অল ওভার নিউক্লিওফিলিসিটি অথবা নিউক্লিওফিলিক ক্যারেক্টারটা আরও বেড়ে যায়, মানে ও খুব ভালোভাবে নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করতে পারছে। তাহলে ও বেনজিন রিংকে অ্যাক্টিভেট করছে, এবং যদি অ্যাক্টিভেট করে দেয় তাহলে সেটা হয়ে যাবে অর্থো অ্যান্ড প্যারা ডিরেক্টিং। আর যদি কোনো ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ থাকে যেরকম মাইনাস আই অথবা মাইনাস এফেক্টিং গ্রুপ, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে আমাদের মেটা ডিরেক্টিং। যেরকম এখানে NO2 গ্রুপটা কি, মেটা ডিরেক্টিং। তাহলে মেটা ডিরেক্টিং কেন হচ্ছে, কারণ ওর মধ্যে মাইনাস আই অথবা মাইনাস এম এফেক্ট আছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, ঠিক আছে একটা জিনিস আমরা বুঝতে পেরে গেলাম যে NO2 প্রেজেন্সে, একটা NO2 প্রেজেন্সে সেকেন্ড NO2টা কোথায় ঢুকবে, আমার মেটা পজিশনে ঢুকবে, ঠিক আছে এটা তো বুঝলাম। কিন্তু টেম্পারেচারটা কেন হঠাৎ বেশি লাগছে, দেখো টেম্পারেচারটা বেশি হওয়ার কারণও হচ্ছে NO2। কেন লাগছে, কারণ NO2 গ্রুপের টেন্ডেন্সিটা কি, ও ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে। তাহলে ডিঅ্যাক্টিভেট যদি করে দেয় তাহলে বেনজিন রিং থেকে ইলেকট্রন ডেন্সিটিটা পুরোটা নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে বেনজিন রিং এখন খুব ভালো নিউক্লিওফাইল হিসেবে আর বিহেভ করতে পারছে না। তখন কি হচ্ছে, আমাকে টেম্পারেচারটা বাড়াতে হচ্ছে সেকেন্ড NO2টাকে অ্যাটাক করার জন্য, না হলেও অ্যাটাক করবেই না। কেন, কারণ ফার্স্ট NO2 যখনই অ্যাকচুয়ালি বেনজিন রিংয়ে ঢুকে যাবে তখন ও কি করবে, এখান থেকে ইলেকট্রন ডেন্সিটিটা টেনে নেবে। আর ইলেকট্রন ডেন্সিটি যদি টেনে নেয়, কিন্তু এই NO2টাকে যে অ্যাটাক করবে তার টেন্ডেন্সিটা কমে যাবে। ওই জন্য অ্যাকচুয়ালি আমাদের কি হচ্ছে, টেম্পারেচারটাকে বাড়াতে হচ্ছে যাতে এই রিয়াকশানটা মানে হতে পারে। আচ্ছা, এরপরে দেখো এখানে কি রিয়াকশানটা কমপ্লিট, আমরা কি আর ফার্দার করতে পারি না, হ্যাঁ ফার্দার করতে পারি, আর একটা NO2 কিন্তু এখানে আমরা ঢোকাতে পারি। এইবারে দেখো যখন আমরা থার্ড NO2টা ঢোকাবো তখন দেখো এর কন্ডিশনটা কীরকম। আমরা যেটা এখানে ইউজ করি দ্যাট ইজ ফিউমিং HNO3, বুঝতে পেরেছো, মানে HNO3টা মানে কোন কন্ডিশনে চলে যাচ্ছে। এখন যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে ফিউমিং HNO3 আর কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে আমরা রিয়াকশানটা করছি, এবং এটাকে 5 দিন ধরে অ্যাকচুয়ালি এই রিয়াকশানটা করা হয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয় এবং 5 ডেজ 5 দিন ধরে এটাকে রিফ্লাক্স করা হয়। তবেই গিয়ে কি হবে, এটা 3টে NO2 ঢুকবে, এবং 3টে NO2 যে ঢুকবে অল NO2 উইল বি মেটা উইথ রেসপেক্ট টু ইচ আদার। এখানে কিন্তু অর্থতে ঢুকবে না, কেন, কারণ NO2 হচ্ছে মাইনাস আই। আর থার্ড NO2টা যদি ঢোকাতে হয় তখন কি হচ্ছে, দেখো বেনজিন রিংয়ে অলরেডি যখন দুটো NO2 একবার ঢুকে যাচ্ছে তখন অলরেডি সেইটা কি হয়ে যাবে, অনেকটা বেশি পরিমাণে ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেল। তাহলে থার্ড NO2টা যখন আমরা ঢোকাতে যাব ওইখানে অনেক হার্স কন্ডিশন আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, কেন, কারণ অলরেডি বেনজিন রিংয়ের ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে, ওর নিউক্লিওফিলিক ক্যারেক্টারও কম। তাহলে থার্ড NO2টাকে ও অ্যাটাক আর করতেই চাইবে না। এই জন্যে দেখো কন্ডিশনটা কীরকম হচ্ছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা এটাকে টেম্পারেচার দিচ্ছি, এবং কতক্ষণ ধরে, 5 দিন ধরে এটাকে করা হয়। ইভেন আগের যে রিয়াকশানটা আছে, আগের রিয়াকশান টাইমটা আমার মনে নেই, তবে ওই রকম ছিল একটা, মানে
5-7 ঘন্টা ছিল, এই টাইমটা আর আমার মনে নেই বলে আমি লিখতে পারছি না, বাট লাস্ট যে রিয়াকশানটা আছে এটা হচ্ছে 3 to 5 days এই রিয়াকশানটাকে এখানে করা হয়। দেখো এইবারে কি বুঝতে পেরেছো? এটা কি বোঝা গেছে? আগে দেখো, এই অবধি সবাই বুঝতে পেরেছো? এই সারা, অমরিক, নিশাত, এই অবধি ক্লিয়ার তো? নাইট্রেশন 3টে জিনিস, একটা হচ্ছে মনোনাইট্রো ডেরিভেটিভ, আমরা সেকেন্ড একটা করেছি সেটা হচ্ছে ডাইনাইট্রো, আর একটা হচ্ছে ট্রাইনাইট্রো ডেরিভেটিভ। বাট তিনটের ক্ষেত্রে কন্ডিশনটা কেন ডিফারেন্ট হচ্ছে সেইটা আগে বুঝতে হবে, কারণ একবার একটা নাইট্রো গ্রুপ যদি ঢুকে যায় তাহলে পুরো বেঞ্জিন রিংটা ডিঅ্যাক্টিভেট হচ্ছে, কারণ ইলেকট্রন ডেন্সিটি বেঞ্জিন রিং থেকে টেনে নিচ্ছে, তাহলে বেঞ্জিন রিংটা কিন্তু তখন নিউক্লিওফাইল হিসেবে অতটা ভালো আর বিহেভ করতে পারবে না, সেই জন্য কন্ডিশনটাকে হার্স করতে হচ্ছে এবারে ধীরে ধীরে, টেম্পারেচার বাড়ানো, সময় বেশি দিতে হবে যাতে আমার রিয়াকশনটা ভালোভাবে হতে পারে, ওই জন্যই কন্ডিশনটাকে হার্স করতে হচ্ছে। আচ্ছা, এছাড়া হচ্ছে মেটা ডিরেক্টিং কেন, ওই জন্য আমরা বলেছিলাম যে -I আর -M যদি হয় তাহলে ওরা ডিঅ্যাক্টিভেট করে দেবে বেঞ্জিন রিংকে, সেক্ষেত্রে এটা হবে মেটা ডিরেক্টিং। আর যদি +I আর +M এফেক্টিং গ্রুপ হয় তাহলে ওরা অ্যাক্টিভেট করছে বেঞ্জিন রিংকে, তাহলে সেক্ষেত্রে হবে ওটা অর্থো অ্যান্ড প্যারা ডিরেক্টিং, আইদার অর্থো পজিশনে ঢুকবে অথবা প্যারা পজিশনে ঢুকবে, তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। চলো এবারে আমরা যেটা করবো দ্যাট ইজ থার্ড রিয়াকশন, মানে সালফোনেশন। আমরা সি দিয়ে যত ABC করেছি ওই জন্য এটা আমি সি করে দিচ্ছি। তাহলে এবার যেটা আমরা করবো দ্যাট ইজ সালফোনেশন। আচ্ছা, সালফোনেশনের ক্ষেত্রে আমরা সাধারণত কি ইউজ করি, জাস্ট কনসেন্ট্রেটেড H2SO4 অথবা মনে করো ফিউমিং H2SO4, এইগুলো আমরা ইউজ করতে পারি। তাই আমি আলাদাভাবে আর কোনো রিয়েজেন্ট দিচ্ছি না, যে রিয়েজেন্টগুলো আছে আমরা একেবারে এখানেই লিখে দিচ্ছি, মানে যে রিয়েজেন্টগুলো দিয়ে আমরা করতে পারি, অনেকগুলো রিয়েজেন্ট দিয়ে হয় ওই জন্য একটা একটা করে আমি লিখে দিচ্ছি। সিম্পলটা হচ্ছে নর্মাল আমরা জাস্ট কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে দেবো, এটাই সবথেকে বেশি পরিমাণ আমাদের ইউজ হয়, এবং আমাকে যদি কোনো কনভার্সন দেখাতে বলে তাহলে আমরা কনসেন্ট্রেটেড H2SO4 দিয়েই দেখিয়ে দেবো। কিন্তু বাকিগুলোই একই কারণে আমাদের মনে রাখতে হয়, কারণ মনে করো পার্টিকুলার একটা A টু B টু C টু D ট্রান্সফরমেশন দিলে এবং সেখানে তোমাকে এই কন্ডিশনটা দিয়ে দিচ্ছে, তাহলে তোমায় মনে রাখতে হবে যে ফিউমিং মনে করো H2SO4 দিলে কী তৈরি হবে, এগুলো তোমায় মনে রাখতে হবে, সেই জন্য এইগুলো আমরা লিখছি। নাহলে শুধু যদি আমাকে কনভার্ট করতে হয় তাহলে আমি কনসেন্ট্রেট H2SO4 দিয়েই কিন্তু আমরা কনভার্ট করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, প্রোডাক্ট প্রত্যেকটার ক্ষেত্রে কী হবে, একই প্রোডাক্ট, কিচ্ছু আলাদা নয়, শুধুমাত্র আমরা কন্ডিশন যেহেতু আলাদা আলাদা আছে সেই কন্ডিশনগুলো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই চারে যেগুলো আছে সেটা হচ্ছে মনে করো ক্লোরো সালফোনিক অ্যাসিড, এটা আমরা ইউজ করতে পারি, ক্লোরো সালফোনিক অ্যাসিড এটাও আমরা ইউজ করতে পারি, প্লাস CCl4, জায়গা নেই বলে আমি নিচে লিখলাম। প্রোডাক্ট কী হবে, একই প্রোডাক্ট হবে। আচ্ছা, আর একটা একটু দেখিয়ে দিই, আর একটা মনে করো এটা হতে পারে, সেটা হচ্ছে গ্যাসিয়াস SO3 হতে পারে ইন এনি অর্গ্যানিক সলভেন্ট, তাহলে কিন্তু আমার একই প্রোডাক্টই এখানে তৈরি হবে। বাট হ্যাঁ, শুধু যদি আমাকে জাস্ট একটা সিম্পল কনভার্সন দেয়, জিজ্ঞাসা করে কোন রিয়েজেন্ট ইউজ করবো, আমরা কিন্তু প্রথমটাই দিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এইবারে এইখানে একটা জিনিস একটু মনে রাখার আছে, সেটা একটু বলে দিই, যে এই যে SO3 এখানে লিখছি, তাহলে SO3 কি ডিরেক্টলি তৈরি হচ্ছে? SO3 কিন্তু আমরা ডিরেক্টলি মিডিয়ামে এরকমভাবে আমরা ইউজ করতে পারছি না, ঠিক আছে। আমরা যেটা ইউজ করি যে এই যে নিউক্লিওফাইলটা SO3 ইজ জেনারেটেড ফ্রম ফিউমিং H2SO4, H2SO4 বা ফিউমিং সালফিউরিক অ্যাসিড, এটা লিখে দিতে পারো। আচ্ছা, ফিউমিং H2SO4 মানে কি, ফিউমিং H2SO4 মানেই কিন্তু হচ্ছে H2SO4 প্লাস SO3, ঠিক আছে। SO3 ইজ জেনারেটেড ফ্রম ফিউমিং H2SO4, দ্যাট ইজ H2SO4 প্লাস SO3, এই টোটাল এটাকেই বলা হয় ফিউমিং H2SO4। এটা হচ্ছে আমাদের সি গেল সালফোনেশন, এটা কিন্তু কম্পারেটিভলি ইজি। আচ্ছা, এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডি। এই ডি আর ই দুটোই খুব ইজি লাগবে। একটা কি হবে, একটাকে আমরা বলছি ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশন। আচ্ছা, ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশন হচ্ছে একদম সোজা, কি হচ্ছে তাহলে, আমার সিম্পল হচ্ছে এরকম বেনজিন রিং, তার সাথে আমরা কি করব, একটা RH গ্রুপ, আর মনে করো আমরা রাখবো AlCl3, কি তৈরি হয়ে যাবে, সিম্পল এই R গ্রুপটা এখানে এসে অ্যাড হয়ে যাবে, এটা কিন্তু এখানে এসে অ্যাড হবে। বাট এইখানে যে জিনিসটা আমাদের বলার ছিল এই জায়গাটায়, সেটা হচ্ছে
যদি মনে করো দুটো এক্সাম্পল আগে লিখে দিই তাহলে জিনিসটা বোঝাতে পারবো। মনে করো আমি দিলাম একটা CH3Cl আর AlCl3, এটা একটা দিলাম, তাহলে আমার এখানে কি তৈরি হলো, এটা CH3। আর একটা মনে করো আমি দিলাম CH3 2 CHCl AlCl3, তখনও কিন্তু এটা তৈরি হবে, দেখো CH3 2, এটাই তৈরি হবে। বাট মেকানিস্টিক্যালি জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। যখন এইখানে CH3Cl আমরা দিচ্ছি, তখন CH3Clটা দেখো অ্যানাইড্রাস AlCl3কে অ্যাটাক করবে, এইটার মেকানিজম আমরা দেখাচ্ছি এখন, এইটার মেকানিজম, ঠিক আছে। আচ্ছা, তখন তাহলে আমার কি তৈরি হবে, দেখো CH3 হলো, এটা Cl প্লাস, আর এখানে কিন্তু AlCl3 মাইনাস। এবার যেটা বলছিলাম, এখান থেকে কিন্তু ডিরেক্টলি এটা যে CH3 প্লাস কার্বোক্যাটায়ন মানে মিথাইল কার্বোক্যাটায়ন তৈরি করে নেবে, সেটা কিন্তু করবে না। কেন করবে না? কারণ মিথাইল কার্বোক্যাটায়নটা আনস্টেবল, ওই জন্য এ কী করবে, SN2 টাইপ অফ অ্যাটাক করে একে বার করে দেবে, এটাই তখন বোঝানোর চেষ্টা করছিলাম। তাহলে এইখানে কি তৈরি হয়ে গেল, এখানে দেখো একটা CH3 ঢুকলো, এখানে তার মানে প্লাস চার্জ, আর আমরা বলেছিলাম যে কার্বনে অলরেডি ইলেকট্রোফাইলটা ঢুকেছে সেই কার্বন থেকে হাইড্রোজেনটা ব্যাক করবে এবং এটা এরকম তৈরি করে দেবে। দেখো, এটা আশা করি বুঝতে পেরেছো। কিন্তু যখন আমরা মেকানিজমটা অন্য রিয়েজেন্টের ক্ষেত্রে করছি, এবার এইটা বোঝার চেষ্টা করো, যখন আমরা অন্যটার ক্ষেত্রে করছি, ফর এক্সাম্পল CH3 CHCl, এটা যখন আমার কাছে আছে, তখন এও কী করবে, একই রকমভাবে AlCl3কে অ্যাটাক যদি করে, তাহলে কিন্তু আমার তৈরি করবে CH3 CH সিঙ্গেল বন্ড Cl প্লাস সিঙ্গেল বন্ড AlCl3 মাইনাস। এখন কিন্তু এ নিজেই একে ছেড়ে দিতে চাইবে, কেন? কারণ তুলনামূলকভাবে এ একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করেছে, এটা হচ্ছে একটা 2 ডিগ্রি, এবং এটা হতে পারে, এটা সক্ষম। আর এটা যদি হয়, তাহলে কিন্তু এই স্টেপটাতে এ ডিরেক্টলি অ্যাটাক করছে না, এ কিন্তু অ্যাটাক করছে কার্বোক্যাটায়নটাকে। এইটাই হচ্ছে একটুখানি ডিফারেন্স হয় এই ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশনের ক্ষেত্রে। তাহলে এখান থেকে যেটা তৈরি হবে সেটা কি, প্রথমে তৈরি হবে মনে করো CH3 যেখানে ইলেকট্রোফাইল ঢুকবে সেখানেই হাইড্রোজেন থাকবে, সেই হাইড্রোজেনটাই অ্যাকচুয়ালি আমার আলটিমেটলি এখানে ব্যাক করবে, ডবল বন্ড করবে, আমার তৈরি করে দিল তাহলে CH3 অন বেঞ্জিন রিং। দেখো এইটা আপাতত দেখো বুঝতে পেরেছো কিনা তোমরা, এটা কি ক্লিয়ার হয়েছে? দেখো, যারা বুঝতে পারবে না জিজ্ঞাসা করবে। আমি বলেছিলাম কি ইলেকট্রোফাইল জেনারেট হবে, কিন্তু ইলেকট্রোফাইলটা যে জেনারেট হচ্ছে সেটা কিন্তু CH3 প্লাস তৈরি নাও হতে পারে, ডিরেক্টলি ও কিন্তু CH3কে অ্যাটাক করতে পারে, কারণ CH3 ওখানেও ইলেকট্রোফাইল হিসেবেই বিহেভ করছে, কিন্তু ক্যাটায়ন হিসাবে ও ফর্ম করছে না। কেন? কারণ যদি CH3 প্লাস ক্যাটায়ন হিসেবে ফর্ম করে, দ্যাট ইজ মিথাইল কার্বোক্যাটায়ন, ও কিন্তু অনেকটাই আনস্টেবল, ওই জন্য করবে না। কিন্তু যখন CH3 CHCl আছে, তখন কিন্তু ও কার্বোক্যাটায়ন হিসেবে একটা ইলেকট্রোফাইল দিতে পারে। হয়েছে? আচ্ছা, আমি অ্যাডিশন রিয়াকশন সব পড়িয়ে দিয়েছিলাম তো তোমাদের? অ্যাডিশন রিয়াকশন সব পড়িয়েছিলাম তো? অমৃক, অমৃক, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেলে বলবে, এটা আমি চেঞ্জ করব। আচ্ছা, এইটা সবার হয়ে গেছে, নিচের মেকানিজমটা এঁকে নাও সবাই, হয়ে গেলে একটু বলবে, তারপরে চেঞ্জ করব।
হয়ে গেলে একটু বলে দিও আমাকে। সারা বুঝতে পারছো মোটামুটি ইয়েস আরগুলো? ঠিক আছে। আচ্ছা 1 মিনিট একটুখানি। আচ্ছা এটা হয়ে গেল তাহলে আমাদের কি ইলেকট্রোফিলিক ফ্রিডলক্রাফট অ্যালকাইলেশন। এই ফ্রিডলক্রাফট অ্যালকাইলেশনের ক্ষেত্রে আমরা অ্যালকাইলেটিং যে এজেন্টসগুলো আছে এগুলো তো নর্মালি আমরা ওই মানে পার্টিকুলার একটা অ্যালকিল হ্যালাইড তার সাথে মনে করো AlCl3 এটাই রাখি। বাট আদারও অনেক কিছু রিয়েজেন্ট আছে। আমাকে একই জিনিস বললাম, যদি আমাকে জাস্ট কনভার্সনটা নিজেকে থেকে করতে দেয় তাহলে আমরা ওটা ইউজ করব। বাট কিছু কিছু আলাদা জিনিসও তো জেনে রাখতে হবে, কারণ আমাকে কোনো একটা ট্রান্সফরমেশনে A2B to C2D যদি লিখে দেয়, পার্টিকুলার রিয়েজেন্টটা মেনশন করে দেয়, তখন আমাকে জানতে হবে। সেই জন্য আমাদের অন্যান্য অ্যালকাইলেটিং এজেন্টগুলোও আমাদের জেনে রাখতে হবে। আচ্ছা তাহলে অ্যালকাইলেটিং যে এজেন্টসগুলো আছে সেগুলো কী কী? যেরকম একটা তো আমরা নর্মাল পড়েই নিলাম, সেটা হচ্ছে RX, আর তার সাথে কি হচ্ছে অ্যানহাইড্রাস AlCl3। হ্যাঁ নিঃসন্দেহে কিন্তু AlCl3টাকে অ্যানহাইড্রাস হতে হবে। আচ্ছা এই অ্যানহাইড্রাস AlCl3 ছাড়া আর কি, মানে অ্যানহাইড্রাস AlCl3 ছাড়া কি হতে পারে? আমার FeCl3 হতে পারে। ওই জন্য আমি এটাকে অ্যানহাইড্রাস AlCl3 না লিখে একেবারে এরকম লিখে দিই লুইস অ্যাসিড, এটা আরও ভালো হবে। তাহলে সবই হয়ে গেল, অ্যানহাইড্রাস AlCl3 হতে পারে, FeCl3 হতে পারে, সবগুলোই। 2 নম্বর, এখানে এটাকে না দিয়ে আমরা অ্যালকিন ইন প্রেজেন্স অফ প্রোটোনিক অ্যাসিড এটাও আমরা ইউজ করতে পারি। অ্যালকিন ইন প্রেজেন্স অফ প্রোটোনিক অ্যাসিড এটা ইউজ করা যেতে পারে। আর থার্ড ওয়ান আরেকটা ইউজ করা যেতে পারে, দ্যাট ইজ ROH ইন প্রেজেন্স অফ H+। কেন? কারণ ROHটা ইন প্রেজেন্স অফ H+ ইকুয়াল ROH2+ হবে। আর ROH2+ যদি হয়ে যায় তাহলে OH2+ যদি রিমুভ হয়ে যায় তখন একটা R+, মানে একটা আমার ইলেকট্রোফাইল তৈরি করতে পারে। তাহলে এইখানে দেখো আলটিমেটলি আমরা 2 ধরনের ক্যাটালিস্ট ইউজ করছি। 2 টাইপস অফ ক্যাটালিস্ট আর ইউজড। এখানে 2 ধরনের ক্যাটালিস্ট কিন্তু আমরা ইউজ করছি। একটা ইউজ করছি দেখো লুইস অ্যাসিড। এই লুইস অ্যাসিডের মধ্যে অনেকগুলো হতে পারে, যেরকম মনে করো আমরা অ্যানহাইড্রাস AlCl3 হতে পারে। আচ্ছা এখানে মনে করো অ্যানহাইড্রাস AlBr3 হতে পারে, অথবা মনে করো BF3 হতে পারে, বা FeCl3 হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। আর 2 নম্বর কি, আইদার আমরা প্রোটোনিক অ্যাসিড ইউজ করছি অথবা H+, তার মানে আলটিমেটলি কি প্রোটোনিক অ্যাসিডই বলতে পারি অল ওভার। তাহলে আমরা বলছি 2 নম্বর হচ্ছে প্রোটোনিক অ্যাসিড, এটাও আমরা ইউজ করতে পারি। প্রোটোনিক অ্যাসিড মানে যেখানে যে অ্যাসিডের মধ্যে প্রোটন আছে, তার মানে H2SO4 আছে, অথবা মনে করো আমাদের এখানে HF আছে, এইগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে আমাদের আলটিমেটলি হচ্ছে এখানে 2 ধরনের ক্যাটালিস্ট আমরা ইউজ করছি। বাট আমি আবারও বললাম, আমাদের যখন পরীক্ষায় থাকবে দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ RX ইন প্রেজেন্স অফ লুইস অ্যাসিড। বাট এই যে দুটো এই দুটোকে আমরা লিখছি, এই দুটোকে পার্টিকুলার কোনো ট্রান্সফরমেশনে আমাকে যদি মেনশন করে দেয়, তার জন্য সাধারণত এই দুটো আমরা নিজেরা করবো না, বা নিজেরা অ্যাকচুয়ালি ওই রিয়েজেন্টগুলো ইউজ করবো না, নিজেরা ইউজ করবো কি RX ইন প্রেজেন্স অফ লুইস অ্যাসিড, মোস্টলি AlCl3। লুইস অ্যাসিডটাও আমাদের কাছে ফিক্স থাকে, সেটা হচ্ছে AlCl3, আমরা ওটা ইউজ করি। কিন্তু বাকিগুলোকে আমাদের মনে রাখতে এই কারণে হচ্ছে, কারণ আমাকে যদি পার্টিকুলার একটা ট্রান্সফরমেশনে এই রিয়েজেন্টগুলো মেনশন করে দেয়, তাহলে কিন্তু আমাকে জানতে হবে যে ওই রিয়েজেন্টগুলোর কাজ কী, সেই জন্য আমরা এটা করছি। চলো এবার যেটা আমরা দেখবো যে লুইস অ্যাসিডগুলো তো এখানে অনেকগুলো দেখলাম, কিন্তু সব থেকে ভালোই তাহলে কে কাজ করবে? তাহলে আমরা দেখবো অর্ডার অফ অ্যাক্টিভিটি অফ লুইস অ্যাসিডস। অর্ডার অফ অ্যাক্টিভিটি অফ লুইস অ্যাসিডগুলোর অ্যাক্টিভিটি অর্ডার। সব থেকে ভালো যেটা করবে সেটা হচ্ছে AlBr3, তারপর AlCl3, ক্যালসিয়াম ক্লোরাইড, FeCl3,
SnCl4, BCl3, BF3 আর জিঙ্ক ক্লোরাইড। এটা হচ্ছে আমার লুইস অ্যাসিডিটি অর্ডার। ব্যাস হলো। চলো তাহলে একটা এবারে কোশ্চেন দিই। একটা কোশ্চেন হচ্ছে, ভালো করে ভেবে অ্যান্সার করবে, দুম করে করতে যেও না, তাহলে কিন্তু ভুল হবে। ওই জন্য বলছি ভালো করে ভেবে করবে অ্যান্সারটা। আচ্ছা, এখানে এক্স বলে দিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে? এক্স। তাহলে কি তৈরি হবে বলবি? ও সরি সরি সরি, দুটোই এক্স দিয়ে ফেলেছি না। এক মিনিট, দুটোই এক্স দিয়ে ফেলেছি না। ঠিক আছে, এটাকে তাহলে করে দাও না, জেড এরকম। এটা CH3 CH2 এক্স না দিয়ে এটাকে তাহলে Cl করে দাও। ওই এক্স এমনি ভুল করে আমি এক্স দিয়ে ফেলেছি, যাই হোক Cl করে দাও। আর এটা হচ্ছে জেড, একটা কম্পাউন্ড মনে করো জেড। কম্পাউন্ডটাকে বার করতে হবে, কিন্তু বুঝে করবে, দুম করে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ভালো করে বুঝে ভেবে চিন্তে করবে। হয়ে গেলে বলবে। এরশাদের স্কুলে এখন কি চলছে তাহলে? ও তোমাদের, আচ্ছা এটাই করাচ্ছে, ওকে। আচ্ছা, তোমাদের কি টলুইন পড়াচ্ছে নাকি শুধু বেঞ্জিন পড়িয়ে ছেড়ে দিচ্ছে? হ্যাঁ, টলুইন কি পড়াচ্ছে নাকি শুধু বেঞ্জিন পড়াচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাধারণত ওরা, জানি না টলুইনটা পড়াবে কিনা, বাট টলুইনটা পড়ানো উচিত। বলো এটা কার কি কি এসছে প্রোডাক্ট, বলো এবারে, অনেকক্ষণ হয়ে গেছে। কেউ বুঝতে পারছো না এটা? কিছু তো বলবে, ঠিক ভুল সে যাই হোক, কিছু তো বলো। তোমরা যেন সেই ঘুমাচ্ছ যেন ক্লাসে, কিছু তো বলবে রে বাবা। কি করেছো বলো, এসা কি করেছো?
ঠিক আছে, তোমার ওটা হয়েছে, যেটাই হোক, সে ঠিক হোক ভুল হোক, কিছু তো করতে হবে। সারা, সারা কি করেছো? সারা শুনতে পাচ্ছো? কথাই বলে না। অমৃক, আচ্ছা, আর নিশাত? নিশাত কি করেছো? আচ্ছা, দেখো জিনিসটা, এইটা যদি অত সোজা হতো তাহলে দিতাম না, এটাই তো এখানে বোঝার ছিল। CH3 CH2 CH2 Cl, এটা তোমরা মনে করছো কি নর্মালি হচ্ছে ওই বেনজিনিংয়ের সাথে অ্যাটাক করে দিচ্ছ, কিন্তু নর্মাল মেকানিজমটা বোঝার চেষ্টা করো। তাহলে প্রথম কী হবে, CH3 CH2 CH2 সিঙ্গেল বন্ড Cl প্লাস, এটা কি হয়ে গেল AlCl3 মাইনাস। এবারে তোমার কাছে মনে হতে পারে যে এটা তো স্যার 1 ডিগ্রি হচ্ছে, তাহলে 1 ডিগ্রিতে আমি করব না, কিন্তু এটা করতে হবে, তার কারণটা বোঝার চেষ্টা করো। এটা যদি এখানে ছেড়ে দেয় নর্মালি কিন্তু হবে না, বাট যদি ছেড়ে দিত তাহলে কি তৈরি হতো, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 প্লাস। দেখো এটা তৈরি হয়েছে, দিস ইজ 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। প্লাস এখানে কি আসবে, AlCl4 মাইনাস, এটা তৈরি করবে, এটা তো আমরা জানি। কিন্তু এইখানে ঠিক করে দেখো, এখানে যেটা হবে সেটা কি হবে, 1,2 হাইড্রাইড শিফট হবে। তো এটা কি হবে, 1,2 হাইড্রাইড মানে H মাইনাস শিফট। আর যদি 1,2 হাইড্রাইড শিফট হয় তাহলে কি তৈরি হবে, CH3 সিঙ্গেল বন্ড CH প্লাস সিঙ্গেল বন্ড CH3। তাহলে এটা কি হয়ে গেল, এখন যেটা হলো সেটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল। দেখো তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা হচ্ছে মোর স্টেবল, এই জন্যে এটা কিন্তু কার্বোক্যাটায়নের থ্রুতে যাচ্ছে, নাহলে যেত না। কেন কার্বোক্যাটায়নের থ্রুতে যাচ্ছে, কারণ কার্বোক্যাটায়নের থ্রুতে গেলে অ্যাকচুয়ালি ও মোর স্টেবল কার্বোক্যাটায়ন বাই হাইড্রাইড শিফট ফর্ম করতে পারে। তাহলে এখন কি হয়ে যাবে, এটা CH প্লাস একটা CH3 আর এদিকে মনে করো একটা CH3, তাহলে এইখানে এসে অ্যাটাক করবে, অ্যাটাক করলে কি তৈরি করবে, তাহলে CH3 হোল 2, এদিকে নর্মাল আমরা প্লাস চার্জ রাখবো, আর যেদিকে আমার ইলেকট্রোফাইল অ্যাড হচ্ছে সেদিকেরই যে হাইড্রোজেনটা আছে সেটা ব্রেক করে আমার ডবল বন্ড তৈরি করে দেবে। তাহলে আমার তৈরি করলো এটা CH3 হোল 2। এবার বোঝা গেছে প্রোডাক্টটা কেন চেঞ্জ হচ্ছে এবং কেন কার্বোক্যাটায়নের থ্রুতে আসছে। কারণ কার্বোক্যাটায়নের থ্রুতে যদি আসে তাহলে বাই হাইড্রাইড শিফট ওটা একটা স্টেবল কার্বোক্যাটায়নে চেঞ্জ হতে পারে 1 ডিগ্রি টু 2 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে কি অবধি? দেখো বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা একটা জিনিস একটুখানি বলবে আমাকে, তোমাদের স্কুলে আয়নিক ইকুইলিব্রিয়াম কি করিয়েছে না করায়নি? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলছি না, ওটা তো হয়ে গেছে, আয়নিক ইকুইলিব্রিয়াম বলছি। আচ্ছা স্টার্টই হয়নি, কিন্তু আয়নিক ইকুইলিব্রিয়াম তোমাদের আছে কি নেই সেটা জানো? সেটাও মানে কিছু বলেছে, মানে আছে তো, আয়নিক ইকুইলিব্রিয়ামটা আছে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, না আমি ওইটা ভাবছিলাম যে কোনটা আগে করাবো, সেই জন্য ইকুইলিব্রিয়াম করাবো নাকি থার্মোডাইনামিক্সটা আগে করাবো, দেখছি সেটা অসুবিধা নেই। তোমায় তো এরপরে তো ইউনিট টেস্ট নেই, একেবারে ফাইনাল আছে, যে কোনো একটা করালেই হবে। ঠিক আছে চলো, এটা হয়ে গেল তাহলে আমাদের নর্মাল ফ্রিডলক্রাফট অ্যালকাইলেশন। এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ফ্রিডলক্রাফট অ্যাসাইলেশন। নাম্বার কত হবে বলো তো, এটা কত নাম্বার করলাম, 2D। চলো ই দিয়ে লিখবে ফ্রিডলক্রাফট অ্যাসাইলেশন, ফ্রিডলক্রাফট অ্যাসাইলেশন। আচ্ছা ফ্রিডলক্রাফট যখন অ্যাসাইলেশন করছি তাহলে এখানে যে আমরা রিয়েজেন্টগুলো ইউজ করছি কি কি, এখানে যে রিয়েজেন্টগুলো ইউজ করছি কি কি, আলটিমেটলি আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে RCOCl, এটা আমরা ইউজ করছি। তার সাথে কি করেছি আমরা, অ্যানহাইড্রাস AlCl3, এটা ইউজ করছি।
অর আমরা যেটা করি সেটা কিন্তু অ্যাসিটিক অ্যানহাইড্রাইডটাও ইউজ করতে পারি। মানে কি, মানে হচ্ছে আর সি ডবল বন্ড ও এইটা প্লাস হচ্ছে একই জিনিস, এইটাও আমরা ইউজ করতে পারি। এটা কি, এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড। তাহলে আইদার আমরা একটা অ্যানহাইড্রাইডের সাথে আমরা ওই মনে করো এটা অ্যানাইটাস AlCl3 মানে কি, এটা হচ্ছে লুইস অ্যাসিড আলটিমেটলি, মানে যে কোনো লুইস অ্যাসিড ইউজ করা যায়, বাট আমরা ওই যে বললাম যে অ্যানাইটাস AlCl3 আমরা সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করি। তাহলে আলটিমেটলি রিয়েজেন্টটা কি, আমরা অ্যাসাইল ক্লোরাইডের সাথে বা অ্যাসাইল হ্যালাইডের সাথে আমরা লুইস অ্যাসিড ইউজ করব, অর অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে আমরা লুইস অ্যাসিড ইউজ করব। ইন জেনারেল যদি আমরা বলি তাহলে আমরা বলবো অ্যাসিড হ্যালাইডের সাথে আমরা লুইস অ্যাসিড ইউজ করছি, অথবা অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে আমরা লুইস অ্যাসিড ইউজ করছি। তাহলে সেটা হয়ে যাবে আমাদের ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। আর ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনের ক্ষেত্রে কোনো আলাদা কিছু নেই, কার্বোক্যাটায়নটাই হবে, তাই এক্ষেত্রে মেকানিজমটা আর আমি দেখাচ্ছি না। তাহলে সিম্পল কী হয়ে যাবে, মনে করো এটার ক্ষেত্রে আমি লিখলাম RCOX, আর নিচে মনে করো করে দিচ্ছি অ্যানাইড্রাস AlCl3। তাহলে কী হয়ে যাবে, RCO প্লাস এটা হয়ে যাবে আমার একটা কার্বোক্যাটায়ন, এবং তৈরি হবে কি সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড আর, এটা তৈরি হয়ে গেল। আচ্ছা, এইখানে মনে করো এইটাকে আমরা না ইউজ করে আমরা যদি মনে করো অ্যাসিড অ্যানাইড্রাইড দিতাম, একই জিনিস হতো। মানে কি, মানে মনে করো আমি বললাম R2CO2O এরকম, অথবা আমরা এরকমভাবে এটাকে লিখতে পারি যে RCO হোল টু ও, এটা RCO হোল টু ও, তার মানে এটা হচ্ছে অ্যাসিড অ্যানাইড্রাইড। অ্যাসিড অ্যানাইড্রাইড ইন প্রেজেন্স অফ যদি অ্যানাইড্রাস AlCl3 ইউজ করি, একই জিনিস তৈরি হবে সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড আর। তাহলে এটার ক্ষেত্রে মেকানিজমটা আমি এই কারণে দেখাচ্ছি না, কারণ এখানে আলটিমেটলি দুটোর ক্ষেত্রেই আমার সিম্পল হচ্ছে কার্বোক্যাটায়ন কার্বোক্যাটায়ন ফ্রি র্যাডিক্যাল ইলেকট্রোফাইলটাই তৈরি হবে। মানে দুটোর ক্ষেত্রেই RCO প্লাস তৈরি হবে, যেটা অ্যালকাইলেশনের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। আইদার আমার কার্বোক্যাটায়ন হতে পারে অথবা নাও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য ফ্যাক্ট যে আমার যে ইলেকট্রোফাইলটা তৈরি হচ্ছে সেটা যদি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয় তাহলে সেটা তৈরি হবে, যদি 1 ডিগ্রি হয় সাধারণত হবে না, আনটিল অ্যান্ড আনলেস যে কোথাও মনে করো হাইড্রাইড শিফট হলো বা মিথাইল শিফট হয়ে সেটা স্টেবল কার্বোক্যাটায়নে কনভার্ট হচ্ছে। সেরকম যদি না হয় তাহলে ডিরেক্টলি ওটা অ্যাটাক করবে, SN2 টাইপ অফ অ্যাটাক হবে, আর না হলে নর্মাল কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে। আর এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে কিন্তু যে ইলেকট্রোফাইলটা তৈরি হচ্ছে সেটা অবশ্যই একটা ক্যাটায়নিক ইলেকট্রোফাইলই তৈরি হবে, মানে RCO প্লাসই তৈরি হবে এক্ষেত্রে কোনো আলাদা মেকানিজম নেই। তাই এক্ষেত্রে আমরা নর্মাল ওই জন্য আর কিছু দেখাচ্ছি না। আচ্ছা, এবারে মনে করো যদি নর্মাল আমরা ক্লোরিনেশনের মতো ভাবি, সিম্পল এটা ফ্রিডেলক্রাফট মনে করো অ্যাসাইলেশন হয়ে গেল, সিম্পল মনে করো যদি আমরা ক্লোরিনেশনের মতো ভাবি, তাহলেও কিন্তু একটা জিনিস হয়, সেটা হচ্ছে নর্মাল মনে করো যদি আমি বেনজিন রিং নিই আর তার সাথে মনে করো আমি 6 মোল ক্লোরিন নিয়ে অ্যানাইড্রাস AlCl3 ইউজ করছি, 6 মোল ক্লোরিন নিয়ে, তখন কিন্তু এক্ষেত্রে নর্মালি প্রত্যেকটা জায়গায় আমার ক্লোরিন অ্যাড হয়ে যাবে, প্রত্যেকটা জায়গায় যদিও এটা ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনের পার্ট নয়, এটা কিন্তু আলাদা, ওই জন্য আমি নোট বলে লিখে দিচ্ছি, নোট বলে। কেন নোট বলে লিখছি, কারণ এটা কিন্তু ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনের পার্ট নয়, ওই জন্য আমরা নোট বলে লিখলাম। হয়েছে এই অবধি? হয়েছে? ঠিক আছে, চলো লাস্ট একটা আমরা যেটা ESR পড়বো, দ্যাট ইজ গাটারম্যান কচ রিয়াকশন। এটা কত নম্বর হবে একটু বলবে? এটা হয়ে গেছে না, এফ হচ্ছে গাটারম্যান কচ রিয়াকশন। আচ্ছা, গাটারম্যান কচ রিয়াকশনের ক্ষেত্রে আমরা যে রিয়েজেন্টটা ইউজ করি, রিয়েজেন্টটা হচ্ছে CO প্লাস HCl ইন প্রেজেন্স অফ অ্যানাইড্রাস AlCl3। রিয়েজেন্টটা হচ্ছে CO প্লাস HCl, কমা দিয়ে আমরা লিখছি অ্যানাইড্রাস AlCl3, অথবা এখানে CuCl, এটাও আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এবার এই যে রিয়াকশানটা আমরা করছি, মেকানিজমটা আমি তোমাদের করতে দিচ্ছি জাস্ট। এটা এরকম আছে, এখানে যেটা আমরা ইউজ করবো যে CO মানে কার্বন মনোক্সাইড ইন প্রেজেন্স অফ HCl, অ্যানাইড্রাস AlCl3 বাই CuCl, এটা। তাহলে বলো দেখি প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্ট আমি বলেও দিচ্ছি,
প্রোডাক্টটা যেটা তৈরি হবে দ্যাট উইল বি CHO, মানে বেনজিন রিংয়ে অ্যাকচুয়ালি অ্যালডিহাইড গ্রুপ। এবং খুব ইম্পর্টেন্ট রিয়াকশান এটা। কেন ইম্পর্টেন্ট রিয়াকশান বলো তো? দেখো, বেনজিন থেকে তুমি ডিরেক্টলি বেনজালডিহাইড তৈরি করে দিয়েছো, বেনজিন থেকে ডিরেক্টলি বেনজালডিহাইড তৈরি করে দিচ্ছ, তাহলে রিয়াকশানটা খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের চাইছি যে এখানে মেকানিজমটা বার করো, দেখি মেকানিজমটা কী হবে। আমি মেকানিজমটা চাইছি। ট্রাই করো, না পারলে তো আমি এমনিই বলে দেবো, অসুবিধা নেই, বাট আগে ট্রাই করো। একটু শক্ত মেকানিজম, বাট ট্রাই করো। না না না, সিইউসিএন মেকানিজমের কোনো পার্ট নিচ্ছে না। আচ্ছা, এবার দেখায় একটুখানি, এটা একটু শক্ত, যাই হোক। আচ্ছা, CO যখন আছে, সিওর অ্যাকচুয়ালি মলিকুলার যে রিপ্রেজেন্টেশনটা, সেটা কিন্তু আমরা লিখতে পারি এরকমভাবে C-O+। কেন? কারণ ও থেকে একটা কার্বনের দিকে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট বন্ড হয়। এখন এইটা ইন প্রেজেন্স অফ HCl কী করবে, এই মাইনাসটা গিয়ে হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে এবং ক্লোরিনটাকে বার করে দেবে। এইখানে একটা মানে ইন্টারমিডিয়েট বলবো না, একটা ট্রানজিশন টাইপের ফর্ম হচ্ছে, ওই জন্য এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি। মানে এটাকে কিন্তু আমরা পাই না, এটা জাস্ট ইন সিটু ভেতরে তৈরি হচ্ছে, ওই জন্য আমরা এটাকে এরকমভাবে লিখছি। তাহলে এখানে কী হলো, এটা প্লাস এবং কার্বনের সাথে কী হলো, একটা হাইড্রোজেন লেগে গেল। তাহলে এইটা যদি হয়, তাহলে এটা রেজোনেন্সে দেখো এটা পার্টিসিপেট করতে পারে, পার্টিসিপেট করলে হয়ে যাবে C+O। এখন কার্বনে প্লাস হলো এবং এটা হাইড্রোজেন। এবং আমরা কি বলছি, এক্ষেত্রে ক্লোরিনটা অ্যাকচুয়ালি বা Cl- এখন এইটাই অ্যাটাক করবে, তাহলে তৈরি হয়ে যাবে কি C+O, একদিকে H একদিকে Cl, এইটা তৈরি হয়ে গেল। দেখো, এটা যেই তৈরি হয়ে গেল, এবারে আমার কাছে অ্যানাইডাস AlCl3 আছে, তাহলে আমি জানি কি হবে, সেটা হচ্ছে কি C+O, এটা Cl আছে, এই Clটা এবার কী করবে, AlCl3কে অ্যাটাক করবে। যদি অ্যাটাক করে তাহলে কী হবে, HCOCl+, AlCl3- তৈরি করবে এবং টোটালটা এবারে তাহলে ব্রেক করবে। ব্রেক করলে কী হয়ে যাবে, H CO, এটা কার্বনের মাথায় প্লাস কী হয়ে যাবে, এটা AlCl4-। ব্যাস, এটা যেই তৈরি হয়ে গেল,
পরের স্টেপ তো এমনি হয়ে যাবে, সেটা কি, এটা এরকম আছে এইচ সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড ও, সরি এইচ সিঙ্গেল বন্ড সি ডবল বন্ড ও, ট্রিপল বন্ড হবে না, ডবল বন্ড ও, এটা প্লাস আছে, তাহলে এটা এসে কাকে এখানে অ্যাটাক করবে, এটা যেই এখানে অ্যাটাক করলো তাহলে কি তৈরি হবে, এখানে হয়ে গেল দেখো সি এইচ ডবল বন্ড ও, এটা তৈরি হয়ে গেল, এটা হাইড্রোজেন, এখানে প্লাস চার্জ, এই হাইড্রোজেনটা এবার এখানে ব্যাক করলো, ব্যাস আমার তৈরি হয়ে গেল তাহলে বেনজালডিহাইড। শুধুমাত্র ডিফিকাল্ট কোনটা, ডিফিকাল্ট হচ্ছে এই ফার্স্ট স্টেপটা, এইটা হচ্ছে একটু ডিফিকাল্ট, এইটা যেই তৈরি হয়ে গেল ব্যাস শেষ। এবার তোমার মনে হতে পারে যে স্যার আমার তো এখানেই HCO প্লাস তৈরি হয়েছিল, আমি আবার এইখানে কেন HCO প্লাস তৈরি করে মেকানিজম দেখালাম, আমি তো এখান থেকেই দেখিয়ে দিতে পারতাম। হ্যাঁ, এখান থেকে দেখাতে পারতাম, যদি ওটা ইন্টারমিডিয়েট হতো, ওটা ইন্টারমিডিয়েট নয়, ওই জন্য আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকম দেখিয়েছি, এটাকে আমরা পাই না, এটাকে মেকানিস্টিক্যালি বলছি যে এরকম হয়ে আলটিমেটলি যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এইটা, মানে আমাদের এই রিয়াকশান থেকে ডিরেক্টলি আমরা পাই হচ্ছে এটা, কিন্তু আমরা যদি মাঝখানের স্টেপটা না দেখাই তাহলে তো বোঝাতে পারবো না, ওই জন্য আমরা মাঝখানের স্টেপটা দেখিয়েছি থার্ড ব্র্যাকেটের মধ্যে, কিন্তু ওটা আমরা পাই না, যদি ওটা পেতাম তাহলে কিন্তু ওখান থেকেই আমরা রিয়াকশানের মেকানিজম দেখিয়ে দিতাম। আমরা পাই হচ্ছে HCOCl, সেটা আবার অ্যানাইডাস LCl3 সাথে রিয়াকশন করে HCO প্লাস তৈরি করলো ইন্টারমিডিয়েট, এই HCO প্লাসটা এবারে নর্মাল বেনজিনের সাথে রিয়াকশন করলে আমরা নর্মাল বেনজালডিহাইড পাবো। দেখো বোঝা গেছে এই অবধি? এই অবধি ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, সারা সারা মনে হয় ঘুম পেয়ে গেছে, অর্গ্যানিক কেমিস্ট্রি পড়লেই ঘুম পেয়ে যায়। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো দ্যাট ইজ বার্চ রিডাকশন। বার্চ রিডাকশন অলরেডি আমি তোমাদের বলেছি, এটা একটুখানি অ্যাপ্লিকেশান বেসড একটুখানি দেখাচ্ছি, আর আদৌ একটু দেখে নি তোমাদের মনে আছে কি না। মনে করো এটার ক্ষেত্রে আমরা দিচ্ছি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া ইন ইথানল, তাহলে কি তৈরি হতো, এটা অলরেডি আমি করিয়েছি, এটা কি তৈরি হতো বলো? এটা না বলতে পারলে তো তাহলে বুঝতেই পেরে যাচ্ছি কিছু পড়োনি তোমরা, কারণ এটা তো করানো আছে। কি তৈরি হবে ওইসব? প্রথমটা অমৃক বলো, কি তৈরি হবে প্রথমটা বলো। কি অবস্থা, একদম পড়াশোনা করছো না, এরকম করলে কি করে হবে? প্রথমটা অলরেডি কী ছিল, বার্চ রিডাকশন, এটা তো করিয়েছি, কি হবে এটা, এটা ছিল প্রথমটা। দ্বিতীয় আর তৃতীয় করাইনি, দ্বিতীয়টার ক্ষেত্রে কীরকম হবে এটা একটু অ্যাডভান্সে পড়াচ্ছি, এগুলো তোমাদের বোর্ডে আসবে না, বা একটু অ্যাডভান্সে তাও বলে দিচ্ছি। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, মাঝখানে আসবে এই বনটা, আর তৃতীয়টার ক্ষেত্রে কি হবে, যেহেতু তিনখানা এরকম সাইকেল আছে, যেহেতু তিনখানা এরকম সাইকেলটা আছে, কি হবে এইটাতে আমার এরকম হয়ে যাবে, আর এইটার ক্ষেত্রে এরকম হয়ে গেল, ব্যাস মাঝখানে আর কিছু থাকবে না। ক্লিয়ার হয়েছে জিনিসটা? দেখে নাও। সব সময়ের জন্য মনে রাখবে আমরা কি করব, এই যে দুটো ডবল বন্ড নেবো এবং দুটো ডবল বন্ডের মাঝখানে একটা করে বন্ড করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে ক্লিয়ার। এইখানে দেখো দুটো ডবল বন্ড আছে, এই দুটো ডবল বন্ডকে ভেঙে মাঝখানে বন্ড করে দিয়েছি, এখানে দুটো ডবল বন্ড আছে, ডবল বন্ডটাকে ভেঙে আমরা মাঝখানে বন্ড করে দিয়েছি, এইটাকে এইটা বুঝতে পারলেই হয়ে যাবে, আর কিছু নেই। এই বুঝতে পেরেছো? এই বোঝা গেছে? কি স্ক্রিন চলে গেছে? এই কেউ দেখতে পাচ্ছ না স্ক্রিন? আচ্ছা, তোমাদের যে আমি একটা জিনিস দেখেছি, অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ালে যেন তোমাদের কাছে চুপ, কোনো কথা নেই, কিচ্ছু নেই। অর্গ্যানিক কেমিস্ট্রি এত ভয় পাওয়ার মতো কী আছে রে বাবা, অর্গ্যানিক কেমিস্ট্রি একটু যদি প্র্যাকটিস করো ওইটা পড়তেই বেশি ভালো লাগবে। ফিজিক্যাল কেমিস্ট্রি তো অ্যাকচুয়ালি মানে বোরিং, মানে একটা মনোটনাস যেন। অর্গ্যানিক কেমিস্ট্রি তো বরঞ্চ যদি বই পড়ো তাহলে তো ভালো লাগার কথা অর্গ্যানিক কেমিস্ট্রি। আর তোমরা বই পড়বে না, একদম খাতায় প্র্যাকটিস করবে না, এরকমভাবে হয়। পারাক্সাইডের মেকানিজম বলছে ভুল করে এসেছে, তো ওইগুলো যদি ভুল করো কী করে হবে? একদম প্র্যাকটিস হচ্ছে না তো কী করে হবে বলো? পারঅক্সাইডের একটা মেকানিজম তো আমি যত সম্ভব এতেও পরীক্ষাতেও দিয়েছিলাম গো, ফার্স্ট পরীক্ষাটাতে। অমৃত, অমৃত,
হ্যাঁ, আমি বলছি যে আমি যখন ফার্স্ট পরীক্ষাটা নিয়েছিলাম সেখানে তো যত সম্ভব নর্মাল মার্কনিকভ আর অ্যান্টি মার্কনিকভ দুটোরই মেকানিজম আমি লিখতে দিয়েছিলাম। তারপরে ওগুলো একটুখানি প্র্যাকটিস করোনি? এতটা বেশি ক্যাজুয়াল হলে কী করে নাম্বারটা ভালো পাবে বলো তো? ঠিক আছে, চলো এইবারে একটুখানি আমরা যেটা বলছিলাম ওই যে ওই ডিরেকশানটা নিয়ে একটুখানি বলি। সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপের যে ফাংশনাল গ্রুপগুলো আমরা পাচ্ছি তার ডিরেক্টিং প্রপার্টিসটাকে নিয়ে একটুখানি বলি। ডিরেক্টিং প্রপার্টিস, এটা জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? ফাংশনাল গ্রুপের ডিরেক্টিং প্রপার্টিসটা। আচ্ছা, এই যে ফাংশনাল গ্রুপগুলো আছে সেগুলোকে সাধারণত আমরা দুভাগে ভাগ করে দিচ্ছি। এটা কিন্তু ওই রকম বইয়ের মতো আমি জিনিসটা বলছি না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। এটা এরকমভাবে বইতে পাবে না। একটাকে আমরা কি বলছি অ্যাক্টিভেটিং গ্রুপ, আর একটাকে আমরা কি বলছি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। একটাকে বলছি আমরা অ্যাক্টিভেটিং গ্রুপ, আর একটাকে বলছি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। অ্যাক্টিভেটিং গ্রুপ মানে তো আপাতত বুঝতে পেরে গেছো, আশা করি তোমাদের ওইটা বোঝার অসুবিধা নেই। অ্যাক্টিভেটিং গ্রুপ মানে কি, যাদের মধ্যে প্লাস আই অথবা প্লাস এম এফেক্ট আছে, বেনজিন রিংয়ে ইলেকট্রন ডেন্সিটিটাকে ঠেলে দিচ্ছে, তাহলে অ্যাক্টিভেটিং গ্রুপের আন্ডারে লিখে রাখছি তাহলে প্লাস আই অথবা প্লাস এম আছে। আর ডিঅ্যাক্টিভেটিং মানে কি মাইনাস আই অথবা মাইনাস এম আছে। বোঝানোর জন্য জাস্ট এইটা একটু দেখিয়ে দিচ্ছি যে এইটা যদি হয় এখানে আর, তাহলে এই ইলেকট্রন ডেন্সিটি ঠেলছে এদিকে, তাহলে আমার বেনজিন রিংটা কী হচ্ছে, বেনজিন রিং গেটস অ্যাক্টিভেটেড। আর এটা যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে আমরা কি বলেছিলাম, অলরেডি বলেছিলাম, এটা হয়ে যাবে অর্থো অ্যান্ড প্যারা ডিরেক্টিং, তাই হয়ে যাবে, এটা হয়ে যাবে। আর এক্ষেত্রে কি হয়ে গেল, এক্ষেত্রে আমরা বলছি মনে করো বেনজিন রিংটা আছে এবং সেখানে মনে করো আমি আর প্রাইম দিচ্ছি যে ইলেকট্রন ডেন্সিটি টেনে নিচ্ছে, তাহলে আমরা কি বলবো, বেনজিন রিং গেটস ডিঅ্যাক্টিভেটেড। বেনজিন রিং গেটস ডিঅ্যাক্টিভেটেড, আর সেটা হয়ে যাবে তার মানে আমাদের মেটা ডিরেক্টিং। তাহলে কারা অর্থো ডিরেক্টিং আর কারা মেটা ডিরেক্টিং হবে, একদম সোজা জিনিস হয়ে গেল। তাহলে এক্ষেত্রে যখন আমাদের অ্যাক্টিভেটিং গ্রুপ বলেছি, তাহলে অ্যাক্টিভেটিং গ্রুপকে আমরা 3 ভাগে ভাগ করে নিচ্ছি। সেটা কি, অ্যাজ পার প্লাস আই আর প্লাস আর এফেক্ট কী রকম সেই অনুযায়ী। একটাকে বলছি আমরা স্ট্রং অ্যাক্টিভেটিং গ্রুপস। এই স্ট্রং হোক আর উইক হোক, যাই হোক না কেন, সবই কিন্তু অর্থ আর প্যারা ডিরেক্টিং হবে। বা জাস্ট আমরা ভাগটা এরকমভাবে করছি যাদের যত বেশি পরিমাণে প্লাস আই অথবা প্লাস আর এফেক্ট আছে সেই অনুযায়ী। তাহলে স্ট্রং অ্যাক্টিভেটিং গ্রুপস যেগুলো আছে সেগুলো কি, এক্সাম্পল অনুযায়ী মনে করো আমরা বলতে পারি নাইট্রোজেনের NH2, অথবা মনে করো NHR, অথবা মনে করো হতে পারে NR2, অথবা হতে পারে OH। এইগুলো হচ্ছে সব আমাদের অ্যাক্টিভেটিং গ্রুপ। কেন, দেখো এই যে লোন পেয়ার অফ ইলেকট্রনসগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি বেনজিন রিংয়ে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করছে। মানে এখানে মনে করো যদি এরকম থাকে, জাস্ট এটা দেখাচ্ছে, এটা কিন্তু মুছে দেবো বোঝানোর জন্য বলছি। মনে করো NH2 আছে, তাহলে NH2-র এই লোন পেয়ার অফ ইলেকট্রনস কী হবে, এখানে আসবে এবং বেনজিন রিংয়ে দেখো রেজোনেন্স করে পার্টিসিপেট করতে পারছে। তাহলে এইখানে এই ধরনের জিনিস যদি হয় তাহলে কী হবে, এখানে ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে দেখো একই রকমভাবে ইলেকট্রন ডেন্সিটি বাড়বে। এটা মুছে দিচ্ছি কারণ এটা বোঝানোর জন্য জাস্ট করেছিলাম, ঠিক আছে? তোমরা যদি চাও রাফে লিখে রাখতে পারো। তাহলে এটা হয়ে গেল আমাদের স্ট্রং অ্যাক্টিভেটিং গ্রুপ, ঠিক আছে? আচ্ছা, এটা ডান দিকে এটাও লিখতে হবে, জায়গাটা ছোট হয়ে গেছে, একটু দাঁড়াও তো, পরে আর জায়গাটা আমি পাবো না, ছোট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল স্ট্রং অ্যাক্টিভেটিং গ্রুপ। আচ্ছা, স্ট্রং এর সাথে আর কি হতে পারে, মডারেটলি অ্যাক্টিভেটিং গ্রুপ, আর একটা হতে পারে উইক। তাহলে একটাকে বলছি আমরা মডারেটলি অ্যাক্টিভেটিং গ্রুপ। মডারেটলি মানে কি, ওদের থেকে একটু ইলেকট্রন ডেন্সিটিটা কম হবে যেটা রেজোনেন্সে পার্টিসিপেট করছে। সেগুলো কীরকম হবে, এক্সাম্পল দেখো, সেগুলো হচ্ছে NHCOCH3। কেন, কারণ দেখো NHCOCH3-র মধ্যে যে ডিফারেন্সটা ক্রিয়েট করছে সেটা কি, এটা একটু অন্য কালিতে লিখি তাহলে নাহলে বুঝতে পারবে না, পরে ভালো করে জিনিসটা বুঝবে। এখানে দেখবে NHCOCH3 যদি হয় আর NH2 এর মধ্যে পার্থক্যটা কি, NHCOCH3-র মধ্যে এ কিন্তু ইলেকট্রন ডেন্সিটি এদিকেই ঠেলতে পারবে, কিন্তু এর মধ্যে আর একটা ক্যারেক্টারও আছে, এ কিন্তু এর সাথেও রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারবে। তাহলে বেনজিন রিংয়ে যে ইলেকট্রন ডেন্সিটিটা দিচ্ছে সেটা একটু হলেও কমে গেছে, মানে অতটা বেশি কিন্তু নয়।
একটু হলেও কম, যেটা NH2 NHR NR2 এরা ডিরেক্টলি বেঞ্জিন রিংয়েই ঠেলবে, আর কোথাও চান্সই নেই। ওই লোন পেয়ার ইলেকট্রনসটা বেঞ্জিন রিংয়েই কিন্তু ইলেকট্রন ডেন্সিটিটা ঠেলতে পারবে বাই রেজোনেন্স। কিন্তু এখানে রেজোনেন্সটা দুদিকেই সম্ভব, একটা সি ডবল বন্ড ও এর সাথে রেজোনেন্স করতে পারে, আবার বেঞ্জিন রিংয়ের সাথেও করতে পারে। তাই বেঞ্জিন রিংয়ে তো ইলেকট্রন ডেন্সিটিটা ঠেলবে নিঃসন্দেহে, এবার 50% হয়ে গেছে বা 60% হয়ে গেছে, কমেছে। সেই জন্য এটা মডারেটলি অ্যাক্টিভেটিং গ্রুপ, অ্যাক্টিভেটিং নিঃসন্দেহে বাট মডারেটলি। আচ্ছা, এছাড়া কী হতে পারে, এই ধরনের জিনিসগুলোই হতে পারে, যেরকম মনে করো আমরা NHCO CH3 না করে বলছি NHCOR, সেটা CH3 না হয় C2H5 বলো এরকম। আচ্ছা, এছাড়া কী হতে পারে, মনে করো OCH3, এটা হতে পারে। আচ্ছা, OCH3 কেন মডারেটলি, কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির জন্য কী হয়, ওর মধ্যে কী হচ্ছে প্লাস আর এফেক্ট আছে কিন্তু মাইনাস আই এফেক্ট আছে, কারণ অক্সিজেন তো আবার ইলেকট্রোনেগেটিভ ইন নেচার, ওই জন্য প্লাস আর আছে আবার মাইনাস আই আছে, সেই জন্য এগুলো কী হয় মডারেটলি অ্যাক্টিভেটিং হয়। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর যেটা হবে সেটা কি, সেটাকে আমরা বলবো উইকলি অ্যাক্টিভেটিং গ্রুপ। এটা হচ্ছে উইকলি অ্যাক্টিভেটিং গ্রুপ। উইকলি অ্যাক্টিভেটিং গ্রুপ মানে কি অর্থ প্যারাতে হবে না? হ্যাঁ, একই জিনিস হবে, অর্থ আর প্যারাতেই হবে, কিন্তু অ্যাক্টিভেশনটা কি হচ্ছে কম। মানে কি এখানে প্লাস এম এফেক্টটা কাজ করছে না, প্লাস আই এফেক্ট কাজ করছে, মানে থ্রু রেজোনেন্স ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে না, কিন্তু প্লাস আই মানে ইন্ডাকটিভ এফেক্টটা কাজ করছে। ইন্ডাকটিভ এফেক্ট কাদের মধ্যে কাজ করে? প্লাস আই, যেরকম মনে করো CH3 গ্রুপ হতে পারে, অথবা মনে করো C2H5 মানে ইথাইল, প্রোপাইল, বিউটাইল, যে কোনো মনে করো এইরকম গ্রুপ হতে পারে, বা মনে করো C6H5, এই ধরনের গ্রুপগুলো যদি থেকে থাকে তাহলে তারা মনে করো এইরকম প্লাস আই এফেক্টিং গ্রুপ হিসেবে কাজ করতে পারে। আর এরা যদি প্লাস আই এফেক্টিং গ্রুপ হিসেবে কাজ করে তাহলে এরা হয়ে যাবে উইকলি অ্যাক্টিভেটিং। তাহলে আমরা 3 ধরনের পাচ্ছি, একটা স্ট্রং, মডারেট আর উইকলি অ্যাক্টিভেটিং। বাট যাই হোক না কেন, এরা কিন্তু অলওয়েজ হবে অর্থো অ্যান্ড প্যারা সাবস্টিটিউট, সরি অর্থো আর প্যারা ডিরেক্টিং। এবারে দেখছি তাহলে ডিঅ্যাক্টিভেটিংগুলো, মানে কি হবে মাইনাস আই আর মাইনাস এম। মাইনাস এম যদি হয় তাহলে হবে কিন্তু স্ট্রংলি ডিঅ্যাক্টিভেটিং, কারণ থ্রু রেজোনেন্স ইলেকট্রন ডেন্সিটিটা নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে স্ট্রং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। স্ট্রং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, এইটা কিন্তু তোমরা ওই ইয়েতে বইতে আমার মনে হয় না এগুলো পাবে এরকমভাবে। আচ্ছা, এক্সাম্পল হিসাবে কী কী আমরা বলতে পারি, মনে করো আমাদের আছে এই NO2টা, যেটা আমরা এক্ষুনি বলছিলাম NO2, অথবা হতে পারে মনে করো NR2 প্লাস, যেখানে প্লাস চার্জ আছে নিঃসন্দেহে সেটা ডিঅ্যাক্টিভেটিং। কেন? কারণ প্লাস চার্জ মানে ইলেকট্রন ডেন্সিটি ওখানে কমে গেছে, বেঞ্জিন রিং থেকে টানবে। মনে করো CF3, দেখো F3 মানে হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটা ইলেকট্রন ডেন্সিটি বেঞ্জিন রিং থেকে টানবে, অথবা CCl3, এরা ইলেকট্রন ডেন্সিটি বেঞ্জিন রিং থেকে টানবে। আচ্ছা, বোঝানোর জন্য একটুখানি জাস্ট বলে দিচ্ছি, মনে করো যদি NR2টা করি তাহলে NR2টা কী হবে, সরি NO2টা করি তাহলে কী হবে, NO2 মানে হচ্ছে N প্লাস সিঙ্গেল বন্ড O মাইনাস ডবল বন্ড O, এখান থেকে কী হবে, এটা এখানে গিয়ে এটা এখানে যায়, তার মানে দেখো ইলেকট্রন ডেন্সিটি টানছে। আবার মনে করো এটা হতে পারে, আমি বললাম বেনজিন রিং, তার সাথে CF3। এবার ফ্লুরিনগুলো কি হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফ্লুরিনগুলো যদি হাইলি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে আলটিমেটলি দেখো এই যে বন্ড পেয়ার অফ ইলেকট্রন সেটা কোন দিকে যাবে, ফ্লুরিনের দিকে যাবে, যেটাকে আমরা মাইনাস আই এফেক্ট বলে বলছি। তাহলে এটা কি হচ্ছে পুরোপুরি মাইনাস আই এফেক্ট আছে এর মধ্যে, মাইনাস আই, তাহলে আমার বেনজিন থেকে ইলেকট্রন ডেন্সিটি CF3-র দিকে যাচ্ছে। তাহলে এগুলো হয়ে যাবে কি স্ট্রংলি ডিঅ্যাক্টিভেটিং, আইদার মাইনাস আই এফেক্ট দিয়ে হচ্ছে, অথবা মাইনাস এম এফেক্ট বা মাইনাস আর এফেক্ট দিয়েও বলতে পারো, মানে রেজোনেন্স এফেক্টটাকেই মেসোমেরিক এফেক্ট বলা হয়, তাই মাইনাস আর অথবা মাইনাস এম এফেক্ট দিয়ে আমরা বলতে পারি। আচ্ছা, সেকেন্ড একটা হতে পারে সেটা কি মডারেটলি ডিঅ্যাক্টিভেটিং, মডারেটলি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। আর একটা হতে পারে মডারেটলি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। আচ্ছা, মডারেটলি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ কারা, মনে করো যেরকম হতে পারে সায়ানাইড। আচ্ছা, এর সাথে হতে পারে মনে করো SO3H মানে সালফোনিক অ্যাসিড গ্রুপ। আচ্ছা, হতে পারে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ COOH। এছাড়া হতে পারে COOR মানে এস্টার গ্রুপ। এছাড়া হতে পারে অ্যালডিহাইড গ্রুপ। এছাড়া হতে পারে কিটোনিক গ্রুপ। আচ্ছা, বোঝার জন্য জাস্ট একটুখানি বলে দিই, মনে করো এই অ্যালডিহাইড বা কিটোন যদি থাকে কীরকম হবে, তাহলে মনে করো CH ডবল বন্ড, কীরকম হবে, এটা এদিক গেল, এটা এখানে দেখো ইলেকট্রন ডেন্সিটি টেনে নিল। অথবা মনে করো COOR আছে, দেখো তাহলেও বুঝতে পারবে C ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড OR, তাহলে দেখো ইলেকট্রন ডেন্সিটি টেনে নিল। তাহলে এগুলো হচ্ছে সব মাইনাস এম অথবা মাইনাস আর এফেক্টিং গ্রুপের জন্য আমার আলটিমেটলি ডিঅ্যাক্টিভেট হচ্ছে। আর একটা যেটা আমরা করবো সেটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বরটা হবে তাহলে উইকলি অ্যাক্টিভেটিং, উইকলি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, যে গ্রুপগুলো হচ্ছে উইক হিসাবে কাজ করছে। কিন্তু এক্ষেত্রে তাহলে কী হবে, মাইনাস এম আর নেই, শুধুমাত্র মাইনাস আই আছে, যেরকম ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো যদি থাকে তাহলে কী হবে, ইলেকট্রন ডেন্সিটিটা বেঞ্জিন রিং থেকে নিজেদের দিকে টেনে নেবে।
তাহলে আলটিমেটলি অর্থোপ্যারা ডিরেক্টিং কারা কারা অথবা মনে করো মেটা ডিরেক্টিং কারা কারা এটুকু তো বোঝা গেছে। এবার আমরা জাস্ট দেখবো যে অর্থোপ্যারা ডিরেক্টিংটা হচ্ছে কি করে, ঠিক আছে? এইবার জাস্ট ওইটা দেখবো আর মেটা ডিরেক্টিংটা হচ্ছে কি করে, এইটা দেখে আজকের ক্লাস আমরা শেষ করব। হাউ অর্থো অ্যান্ড প্যারা ডিরেক্টিং বাই ডিফারেন্ট প্লাস আই অর প্লাস এম এফেক্টিং গ্রুপস। আচ্ছা, কীভাবে হচ্ছে দেখো এবার বুঝতে পারবে। মনে করো আমরা এখানে NH2 নিয়ে নিলাম, জাস্ট NH2টা নিয়েছি, দেখো জিনিসটা বোঝার চেষ্টা করবে। তাহলে NH2 এখন লোন পেয়ার অফ ইলেকট্রনসটা বেঞ্জিন রিংয়ে যদি পার্টিসিপেট করে, এইখানে দেখো রেজোনেন্স দেখাবে ও। তাহলে ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচার দেখো কীরকম আসবে, ডবল বন্ড NH2 প্লাস এইটা আসবে, এখানে দেখো মাইনাস চার্জ এসছে আর এইখানে এরকম এসছে। এটা যদি রেজোনেন্সে ফার্দার পার্টিসিপেট করে, এখানে ডবল বন্ড, এটা আবার খুলে যাবে। দেখো এখানে মাইনাস চার্জ এলো, ডবল বন্ড, এটা ডবল বন্ড NH2 প্লাস এলো। দেখো এটাকে যদি ফার্দার আমরা রেজোনেন্স করি, এটা এখানে যাবে, এটা এখানেই খুলে মানে বন্ডটা খুলে গিয়ে মাইনাস চার্জ করবে। তাহলে এখানে মাইনাস আর ডবল বন্ড NH2 প্লাস, আর লাস্ট স্ট্রাকচার আবার এটা এখানে এলো আর এটা পুরোপুরি আবার খুলে যাবে, মানে নর্মাল যেটা প্রিলিমিনারি স্ট্রাকচার সে জায়গায় আমরা ফিরে পেলাম, শুধুমাত্র বন্ডগুলো পুরো ঘুরে গেছে। বাট এইখানে দেখো যেটা মেন জিনিস, যে মেন পার্টটা, সেখানে দেখো only ortho and para positions are having more negative charge electron density, more negative charge electron density. Hence the benzene ring will attack as nucleophile through ortho and para position. আমার কথাটা দেখো আগে বুঝতে পেরেছো কিনা। এখানে যে কটা পজিশন আছে তার মধ্যে দেখো অর্থো আর প্যারা পজিশনগুলোর মধ্যেই নেগেটিভ চার্জ ইলেকট্রন ডেন্সিটি সব থেকে বেশি। মেটা পজিশনে তো নেই, তাই না? মেটা পজিশনে তো কোনো ইলেকট্রন ডেন্সিটিই নেই। তাহলে এই জিনিসটা বোঝার চেষ্টা করো যে একটা ইলেকট্রোফাইলকে তাহলে ও কোন পজিশন দিয়ে অ্যাটাক করবে। একটা ইলেকট্রোফাইলকে তার মানে একমাত্র ও অর্থো আর প্যারা পজিশন দিয়েই কিন্তু অ্যাটাক করাতে পারে। দেখো এইটা বুঝতে পেরেছো কিনা দেখো, এটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে এইখানে যে কটা রেজোনেটিং স্ট্রাকচার আমরা এঁকেছি সেখানে ভালো করে বোঝার চেষ্টা করো। শুধুমাত্র অর্থো আর যে প্যারা পজিশনটা আছে, এই অর্থো আর প্যারা পজিশনের মধ্যেই দেখো নেগেটিভ চার্জ ইলেকট্রন ডেন্সিটিটা সব থেকে বেশি হয়েছে। তাই নেগেটিভ চার্জ ইলেকট্রন ডেন্সিটি যদি অর্থো আর প্যারা পজিশনে সব থেকে বেশি হয়, তাহলে বেনজিন রিংটা যখন নিজে নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, সে কিন্তু অর্থো আর প্যারা পজিশন দিয়ে অ্যাটাক করবে, সে কিন্তু মেটা পজিশন দিয়ে অ্যাটাক করবে না, কারণ ও তো নিজে নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। তাহলে ও অর্থো আর প্যারা পজিশন দিয়ে অ্যাটাক করবে, মেটা পজিশন দিয়ে অ্যাটাক করবে না। এই জন্যে প্লাস আই আর প্লাস এম এফেক্টিং গ্রুপগুলো সবসময়ের জন্যই অর্থো আর প্যারা ডিরেক্টিংই হবে। এবার বুঝতে পেরেছো? এই অন্যদের ক্ষেত্রে একই জিনিস আসছে, বুঝতে পারছো না? মানে কথা কেটে যাচ্ছে খুব। হ্যালো, আচ্ছা এখন শোনা যাচ্ছে? আচ্ছা, যেটা বলছিলাম সেটা দেখো, আমি বলছিলাম যে এইখানে যখন রেজোনেটিং স্ট্রাকচারগুলো আমরা আঁকছি, NH2 গ্রুপের কি আছে, প্লাস এম এফেক্ট আছে বা প্লাস রেজোনেন্স বা প্লাস মেসোমেরিক এফেক্ট আছে। তার জন্য আলটিমেটলি কি হয়েছে দেখো, এখানে যে অর্থো পজিশনগুলো আছে, এই অর্থো আর প্যারা পজিশন এইগুলোতে নেগেটিভ চার্জ এসছে বা নেগেটিভ চার্জ ইলেকট্রন ডেন্সিটিটা জেনারেট করেছে, বাকি মেটা পজিশনে কিন্তু করেনি। তাই বেনজিন রিংটা যখন নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করবে, তখন ও কোন পজিশন দিয়ে অ্যাটাক করবে? যে পজিশনে অলরেডি ইলেকট্রন ডেন্সিটি বেশি সেই পজিশন দিয়েই তো অ্যাটাক করবে।
তার মানে তখনও আইদার অর্থ অথবা প্যারা পজিশন দিয়ে অ্যাটাক করবে, ও কিন্তু মেটা পজিশন দিয়ে ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে না ইন প্রেজেন্স অফ প্লাস আই অর প্লাস এম এফেক্টিং গ্রুপ, অথবা বলতে পারো যে ইন প্রেজেন্স অফ অ্যাক্টিভেটিং গ্রুপ। বোঝা গেছে এবারে কেন অর্থ আর প্যারা ডিরেক্টিং হচ্ছে? এসা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বাকিরা সবাই বুঝতে পেরেছো তো কেন এটা অর্থ আর প্যারা ডিরেক্টিং? ঠিক আছে, তাহলে এইবার তোমরা নিজেরা দেখো এইটা বুঝতে পারো কিনা, এটাও তোমরা পারবে। দেখো যে y মাইনাস আই অর মাইনাস এম এফেক্টিং গ্রুপস আর মেটা ডিরেক্টিং। এক্সাম্পল অনুযায়ী জাস্ট আমরা নিয়ে নিচ্ছি, মনে করো NO2 নিয়ে নিলাম। দেখো ভালো করে বুঝবে জিনিসটা। NO2 নিয়ে নিলে কী হবে, এটা তো মাইনাস এম এফেক্টিং গ্রুপ, তাহলে এটা এদিকে গিয়ে এটা এখানে যাবে। তাহলে রেজোনেন্স স্ট্রাকচারটা যদি ঠিকমতো দেখো তাহলে দেখো কিরম আসবে, ডবল বন্ড N প্লাস এবং দুদিকে O মাইনাস হিসাবে আসবে। দেখো সরি, এখানে প্লাস চার্জ এলো, এটা এরকম। এবার ডবল বন্ডটাকে তুমি রোটেট করতে থাকো। এটা আসবে, ডবল বন্ডটাকে ফার্দার রোটেট করো, আবার যদি আমি ডবল বন্ডটাকে এবারে এইটাকে ব্যাক করে দিই তাহলে আমার নর্মাল স্ট্রাকচারটা ফিরে আসবে, শুধুমাত্র ডবল বন্ডগুলো পুরোপুরি ঘুরে গেছে। যে জায়গায় ডবল বন্ডগুলো ছিল এখন আর থাকবে না, এটা শুধুমাত্র ঘুরে গেছে। বাট এইখানে দেখো জিনিসটা লক্ষ্য করার চেষ্টা করো, ওগুলোতে কি হয়েছিল, অর্থ আর প্যারা পজিশনে দেখো নেগেটিভ চার্জ তৈরি হয়েছিল, এখানে অর্থ আর প্যারা পজিশনে কি হয়েছে, পজিটিভ চার্জ তৈরি হয়েছে। তাহলে ভালো করে বোঝো জিনিসটা, অ্যাটলিস্ট কম্পারেটিভলি ইলেকট্রন ডেন্সিটিটা বেশি কোন পজিশনে আছে, অর্থ মেটা আর প্যারার মধ্যে কম্পারেটিভলি মোর ইলেকট্রন ডেন্সিটি কোন পজিশনে আছে, মেটা। তাহলে যদি আমার ইন প্রেজেন্স অফ মাইনাস আর মাইনাস এম এফেক্টিং গ্রুপ বেনজিন রিংটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, তাহলে সে কোন পজিশন দিয়ে অ্যাটাক করবে, নিঃসন্দেহে মেটা পজিশন দিয়েই অ্যাটাক করবে। তাহলে আমরা কি লিখবো এখানে, যে ইন প্রেজেন্স অফ ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, in presence of deactivating group, the meta position is having comparatively more electron density rather than ortho and para position. Hence it will be meta directing, by hence it will attack through the meta position. Meta directing হবে না, ing। দেখো বুঝতে পেরেছো যে কেন অ্যাকচুয়ালি অর্থো আর প্যারা ডিরেক্টিং হচ্ছে ইন প্রেজেন্স অফ প্লাস আই আর প্লাস আর এফেক্ট, আর কেন মেটা ডিরেক্টিং হচ্ছে ইন প্রেজেন্স অফ মাইনাস আই আর মাইনাস আর এফেক্ট। এইবারে দেখো পুরোটা ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার? ঠিক আছে, এই নিশাদ বুঝতে পেরেছো? নিশাদ ঠিক আছে, ঠিক আছে, চলো। আচ্ছা, এবারে আমাদের মোটামুটি বেনজিনের যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, বেনজিনের আর কিছু নেই, মানে যা পড়িয়েছি আর দ্যাটস মোর দ্যান এনাফ। আমরা একটুখানি এক্সট্রা পড়বো, সেটা হচ্ছে টলুইনের জন্য। যদিও টলুইনটা আমাদের প্রয়োজন, আমি জানি না তোমাদের ক্লাসে পড়াবে কি পড়াবে না, বাট টলুইন কিন্তু অবশ্যই প্রয়োজন। বাট এমন কিছু শক্ত আর লাগবে না, কারণ বেনজিনে যা যা রিয়াকশান পড়েছি
একই জিনিস শুধুমাত্র টলুইনে এটাকে রিপিট করব, ওই একই জিনিসের অ্যাপ্লিকেশানটা জাস্ট করবো, আর কিচ্ছু নেই। তাহলে এবার দেখো টলুইনের নর্মাল দেখতে কীরকম হবে, এটা হচ্ছে টলুইন। আজকে শেষ না হলে হবে, অসুবিধা নেই, আমি 9টায় ছেড়ে দেবো তোমাদের, কারণ আমার এটা পড়ানো আছে, কারণ যদি সময় লাগে সেটা হলে পরের দিন আমি আধ ঘন্টা এক্সট্রা দিয়ে দেবো। আচ্ছা, টলুইন নর্মাল হচ্ছে কি, আমার বেঞ্জিন রিং থাকবে, তার মাথায় হচ্ছে CH3, এটা হচ্ছে টলুইন। আচ্ছা, যদি আমাদের আইইউপ্যাক নেম বলি, তাহলে আইইউপ্যাক নেম টলুইন হিসাবে কিন্তু এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, মানে নর্মাল টলুইন হিসাবে আমরা আইইউপ্যাক নেমটাকে টলুইন হিসাবে বলতে পারি, কোনো অসুবিধা নেই। বাট যদি আমরা মানে একদম মানে ইনিশিয়াল যে আইইউপ্যাক নেম ছিল সেই অনুযায়ী এটাকে বলি, তাহলে এটার নাম কিন্তু হবে মিথাইল বেনজিন, এটার নাম হয়ে যাবে আমাদের মিথাইল বেনজিন। বাট টলুইনও কিন্তু এখন অ্যাকসেপ্টেড আইইউপ্যাক নেম হিসাবে। আচ্ছা, এর প্রিপারেশান দেখি। আচ্ছা, প্রিপারেশান, ফার্স্ট প্রিপারেশান হচ্ছে ফ্রিডল-ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডল-ক্রাফট অ্যালকাইলেশন দেখো অলরেডি আমরা পড়ে ফেলেছি। ফ্রিডল-ক্রাফট অ্যালকাইলেশন এটা তো অলরেডি আমরা পড়ে ফেলেছি, দেখো তোমরা নিজেরাও পারবে। কী করবো আমরা, নর্মাল বেঞ্জিন রিং নেবো, বেঞ্জিন রিংয়ের সাথে কী অ্যাড করবো, সিম্পল হচ্ছে মিথাইল ক্লোরাইড অ্যাড করে দেবো, তাই না, বা ক্লোরোমিথেন, আইইউপ্যাক নেম যদি আমরা বলি তাহলে ক্লোরোমিথেন অ্যাড করে দেবো। আর এখানে কী অ্যাড করবো, অ্যানহাইড্রাস AlCl3 মানে একটা লুইস অ্যাসিড, ব্যাস কী তৈরি হয়ে যাবে, এটা আমার বেঞ্জিন রিংয়ের মাথায় CH3 মানে টলুইন। অলরেডি আমরা মেকানিস্টিক অ্যাপ্রোচ আগেই করেছি, দেখো বোঝা গেছে তো। এটা এই প্রিপারেশনটা দেখো সহজ তো, এটা ঠিক আছে, ব্যাস ঠিক আছে। চলো 2 নম্বর দেখো, এটাও সোজা, এটাও আমরা পড়েছি, উর্জ ফিটিক রিয়াকশান, একদম এটাই আমরা পড়েছি বেঞ্জিনের কেমিক্যাল প্রপার্টিজের আন্ডারে, উর্জ ফিটিক রিয়াকশান। কী করবো, আমার আলটিমেটলি অমৃক বলো, আলটিমেটলি আমার তৈরি কী করতে হবে, এইটাই হচ্ছে রেট্রোসিনথেসিস। আমি তোমাদের বারবার বলেছিলাম যে রেট্রো আমরা পারলে করতে পারি। তাহলে উর্জ ফিটিক রিয়াকশান আমাকে যদি করতে হয়, মনে করো আমাকে তৈরি করতে হবে টলুইন, তাহলে আমি কী কী নেবো। উর্জ ফিটিক রিয়াকশান মানে কি হয়, একটা অ্যালকিল হ্যালাইড হবে আর একটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড। উর্জ ফিটিক রিয়াকশান মানে কি, একটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড থাকবে আর তার সাথে কি হবে, অ্যালকিল হ্যালাইড থাকবে, এটাই তো আমার উর্জ ফিটিক ছিল। তাহলে বলো আমি কি কি নেব, এইগুলো বুঝতে হয়, রাইট। তাহলে আমার এখানে কি না, হ্যাঁ ঠিক আছে ক্লোরোবেনজিন আর একটা CH3Cl, মানে আমি এখান থেকে বন্ডটা ব্রেক করে দিচ্ছি। তার মানে আমার যেটা এখানে লাগবে সেটা কি, আমি সিম্পল এখানে Cl নিয়ে নিতে পারি, প্লাস আমি কী করব, মনে করো CH3Cl নিয়ে নিলাম, এখানে সোডিয়াম আর ড্রাই ইথার নিয়ে নেবো, ব্যাস হয়ে গেল, তাই তো। এই সবাই বুঝতে পেরেছো তো, এটা দেখো ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটাই সোজা, এমন কিচ্ছু শক্ত নেই, কারণ আমরা অলরেডি যা বেঞ্জিন পড়ে নিয়েছি সেগুলোই। আচ্ছা, এখানে যেটা করব সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। সেটা কি, সিম্পল হচ্ছে যদি আমরা মনে করো COO- আর এটা CH3 থাকে, এটাকে যদি আমরা হিট করি তাহলে কি তৈরি করবে, এটা সিম্পল এখানে এসে মাইনাস চার্জ, এবং মাইনাস চার্জটা হওয়ার পরে একটা প্রোটন নেবে, এবং প্রোটন যদি নিয়ে নেয় আলটিমেটলি আমার এখান থেকে জাস্ট টলুইন দিয়ে দেবে পুরোটা বেরিয়ে গিয়ে। এই সেম জিনিস আমরা অ্যাকচুয়ালি এরকমভাবে করতাম যে মনে করো এটা আছে CH3 আর এখানে আছে COOH, এটাকে আমরা কি করতাম, সোডা লাইম দিয়ে হিট করেছি, সোডা লাইম দিয়ে হিট করতাম, তাতেও কিন্তু একই জিনিসই তৈরি হবে, তাই না, একই জিনিসই তৈরি হবে। কিন্তু আমরা কি বলছি, অ্যাজ ইট ইজ মোর রিয়াক্টিভ হেন্স বাই only heating it will give টলুইন। আমাদের এখানে সোডা লাইমটার প্রয়োজনই হবে না, হয়ে গেছে। সোডা লাইম দিলেও যে হবে মানে অন্য কিছু তৈরি হবে তা নয়, সোডা লাইম দিলে একই জিনিস তৈরি হবে, কিন্তু আমরা কি বলছি, সোডা লাইমটার প্রয়োজন হবে না। ক্লিয়ার হয়েছে, এটা বোঝা গেছে। চলো নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে ডিঅক্সিজেনেশন অফ ক্রেসল। আচ্ছা, ক্রেসল কি, ক্রেসল মানে হচ্ছে সিম্পল টলুইন থাকছে তার সাথে OH এরকম হতে পারে, এটাকে কি বলবো, এটা হচ্ছে অর্থো ক্রেসল, লিখে রাখবে
ওটার নাম হচ্ছে অর্থোক্রেসল। মনে করো CH3 রেসপেক্টে ওইচটা মেটাতে থাকলে হবে মেটাক্রেসল। অর কী লিখবো আমরা, CH3 আর এখানে যদি মনে করো ওইচ থাকে তাহলে সেটা হয়ে যাবে প্যারাক্রেসল। ঠিক আছে, তিনটেই কিন্তু তোমরা লিখে রাখবে, আমি নাম লিখে নিই ওই জন্য তিনটে দেখিয়ে দিলাম। প্রথমটা অর্থ উইথ রেসপেক্ট টু ইচ আদার, তাহলে হবে অর্থোক্রেসল। তারপরে হবে মেটা উইথ রেসপেক্ট টু ইচ আদার মানে মেটাক্রেসল। তারপরটা হচ্ছে প্যারা উইথ রেসপেক্ট টু ইচ আদার মানে হচ্ছে প্যারাক্রেসল। আচ্ছা, এবারে আমাকে বলবে এই রিয়াকশানটা অলরেডি আমি তোমাদের দেখিয়েছিলাম, সেটা হচ্ছে মনে করো কোথাও যদি ওইচ থাকে তাহলে এই ওইচ থেকে অক্সিজেনটাকে বার করার জন্য আমরা কি ইউজ করেছি। আমরা নর্মাল বেনজিনের ক্ষেত্রে এটা দেখিয়েছিলাম, মানে ফেনল থেকে বেনজিন, খুব ইম্পর্টেন্ট রিয়াকশান বলেও দিয়েছিলাম। কি ইউজ করব বলো, বলো। একদম পড়া হচ্ছে না তোমাদের। কি বলেছিলাম, এখানে জিঙ্ক ডাস্ট দিয়ে আমরা হিট করব। জিঙ্ক ডাস্ট দিয়ে হিট করলে কি হয়ে যাবে, এখানে আমার নর্মাল এইখানে বেনজিন তৈরি হয়ে যাবে প্লাস জেটেনও। তাহলে এখন যদি মনে করো এইখানে একটা CH3 করে দিই, ব্যাস তাহলে টলুইন হয়ে যাবে। আমার জিঙ্ক ডাস্ট দিলে জিঙ্কটা অক্সিজেনকে নিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করে দেবে, তার মানে হাইড্রোজেনটা জাস্ট ঢুকে গেল, মানে আলটিমেটলি অক্সিজেনটা বেরিয়ে গেল, ওই জন্য নামটা হয়ে যাচ্ছে আমাদের ডিঅক্সিজেনেশন। অক্সিজেনটাকে আমরা বাইরে বার করে দিচ্ছি। ক্লিয়ার হয়েছে এই অবধি? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর লাস্ট ওয়ান একটা তো আমরা অলরেডি পড়েও ছিলাম, সেটা হচ্ছে ক্যাটালিটিক ওই রিফরমেশন অফ হেপটেন থেকে আমাদের টলুইন, এটা তো অলরেডি আমরা দেখেও ছিলাম যে এন হেপটেনকে আমরা যদি এতে নিই তাহলে আমাদের টলুইনে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টিস খুব একটা বেশি আমাদের এখানে লাগবে না, মানে এটা দেখো নর্মালি যদি আমরা ফিজিক্যাল প্রপার্টিস বলি, ফিজিক্যাল প্রপার্টির মধ্যে দেখো নর্মালি এটা তো আমরা জানি যে লিকুইড মানে কালারলেস একটা লিকুইড হয়, এবং যেহেতু মনে করো এটা একটা অর্গ্যানিক কম্পাউন্ড যেহেতু হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে বলো, ওয়াটার ইনসলিউবেল হয়ে যাবে। আর তাছাড়া তো আমরা এটা জানি যে কালারলেস একটা লিকুইড, এটা একটা কালারলেস লিকুইড হয়। আর সাধারণত টলুইন অ্যাকচুয়ালি যখন আমরা রং টং করি সেক্ষেত্রে কিন্তু থিনার হিসেবেও টলুইনকে ইউজ করা যেতে পারে, যদিও টলুইন ওখানে থাকে না, অন্য থিনার ইউজ করা হয় দামের জন্যে, বাট টলুইনকে আমরা থিনার হিসেবেও কিন্তু ইউজ করতে পারি। আর বাকি সলিউবিলিটিটা ওয়াটার ইনসলিউবেল যদি হয় তাহলে অর্গ্যানিক সলভেন্টে সলিউবেল ব্যাস হয়ে গেল। আর ডেনসিটি এটা জানো তো, ডেনসিটি হচ্ছে কী হবে, লেসার দ্যান ওয়াটার, তাহলে ওয়াটার ইনসলিউবেল মানে কী হয়ে যাবে, এটা হচ্ছে অর্গ্যানিক সলভেন্ট, সলিউবেল ইন অর্গ্যানিক সলভেন্ট। আর টলুইন যেটা হবে সেটাকে আমরা এরকমভাবে লিখে দিচ্ছি যে টলুইন ইজ মানে কী লিখবো ওটা, ডেন্সিটি কম মানে লেস ডেন্স দেন ওয়াটার, ফিজিক্যাল প্রপার্টিজ এইটুকু করলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, এবার কেমিক্যাল প্রপার্টিসের দিকে চলে যাচ্ছি। বাট কেমিক্যাল প্রপার্টিস কিন্তু এখানে কোনো মেকানিজম আর আমরা দেখব না, শুধুমাত্র আমরা রিয়াকশানগুলো করব। দেখো কেমিক্যাল প্রপার্টিস ফার্স্ট যেটা আমরা করছি দ্যাট ইজ হ্যালোজেনেশন। দেখো এবার নিজেরা পারো কি না, হ্যালোজেনেশন। দেখো রিয়েজেন্ট আমি কি দিচ্ছি, মনে করো আমার কাছে টলুইন আছে, এবার আমরা কি দিচ্ছি, এখানে মনে করো দিলাম ব্রোমিন ইন প্রেজেন্স অফ FeBr3। FeBr3টা এখানে কি, এখানে কিন্তু ক্যাটালিস্ট হিসাবে ইউজ হয়েছে FeBr3। তাহলে বলো কি তৈরি হবে, অম্লিক কি তৈরি হবে বলো, অম্লিক বলবে কি তৈরি করবে, কি হবে, ব্রোমোটলুইন তো ঠিক আছে, কিন্তু ব্রোমিনটা কোথায় ঢুকবে, সেটা বলো। এই যে এতক্ষণ ধরে শেখালাম এর মধ্যেই ভুলে গেলে, CH3 ইজ দ্য অ্যাক্টিভেটিং গ্রুপ, এর মধ্যে প্লাস আই এফেক্ট আছে, তাহলে কোথায় ঢুকবে এটা, ব্রোমিনটা কোথায় ঢুকবে বলো, অর্থো অ্যান্ড প্যারা, তাহলে আমার দুটো প্রোডাক্ট আমি পাবো, একটা হচ্ছে এটা পাবো প্লাস আর একটা কী পাবো,
আর একটা এটা পাবো, ঠিক আছে। নাম লিখে রাখবে, প্রথমটার নাম কি হবে অর্থোব্রোমোটলুইন, দ্বিতীয়টার নাম কি হবে প্যারাব্রোমোটলুইন। প্রথমটার নাম হবে অর্থোব্রোমোটলুইন, দ্বিতীয়টার নাম হবে প্যারাব্রোমোটলুইন। মেকানিজমটা ট্রাই করো, আমি মেকানিজম তোমরা করার পরে তারপর আমি দেখাবো। মেকানিজম ট্রাই এই কারণেই করতে বলছি যাতে জিনিসগুলো বুঝতে পারো, মেকানিজম ট্রাই করবে, ঠিক আছে। হয়ে গেছে, আর 5-7 মিনিট একটু নেবো, বা 10 মিনিট মতো একটু লাগবে। মেকানিজম হয়েছে, এসব মেকানিজম করতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখিয়ে দিই। মনে করো ব্রোমিন ব্রোমিন আছে, আচ্ছা এখানে কি আছে FeBr3, তাহলে ব্রোমিনটা কী হবে এখানে অ্যাটাক করবে, তাহলে হয়ে যাবে ব্রোমিন সিঙ্গেল বন্ড ব্রোমিন সিঙ্গেল বন্ড FeBr3। FeBr3 মাথায় কী করবো মাইনাস, কারণ অ্যাকসেপ্ট করেছে, ব্রোমিন দিয়েছে প্লাস, তাহলে এই ব্রোমিনটা এখন এই ব্রোমিনকে ছেড়ে দেবে, তাহলে একটা ব্রোমিন আমাদের প্লাস হিসাবে চলে এলো, প্লাস কি হয়ে গেল FeBr4 মাইনাস পুরোটা জেনারেট করলো। আচ্ছা নেক্সট স্টেপ কী হবে, তাহলে টলুইন আছে। এখন টলুইন যদি হয় তাহলে কোন দিক থেকে অ্যাটাক করবে, আইদার অর্থ অর প্যারা, আমি যে কোনো একটা দেখাচ্ছি, তোমরা মানে সিমিলার মেকানিজম প্যারা দিয়েও দেখাতে পারো। তাহলে এখান থেকে যদি অ্যাটাক করে তাহলে কি হবে, এই Br প্লাসটাকে নেবে এবং কোন পজিশনে ঢুকবে, আমার অর্থ পজিশনে। তাহলে অর্থ পজিশনে যদি ঢোকে তাহলে কোনটা হলো, এইখানে Br ঢুকলো আর এখানে CH। আমরা কি বলেছি, যেখানে ইলেকট্রোফাইলটা ঢুকবে সেই হাইড্রোজেনটাকে তোমরা ক্যাপচার করবে, অন্য দিকটাকে তাহলে আমরা করব প্লাস, এটা হয়ে গেল। এবারে এই হাইড্রোজেনটাকে তাহলে কে নিয়ে নেবে, এই যে FeBr4 মাইনাস ছিল তাহলে এখন এটাকে যদি নেয়, সরি যদি এটাকে নেয় তাহলে কী হবে, এই বন্ডটা ব্রেক করে এখানে চলে আসবে। আচ্ছা FeBr4 মাইনাসটাকে অ্যাকচুয়ালি এরমভাবে দেখানো উচিত নয়, যেহেতু আমরা দেখাচ্ছি তাহলে একটু ভালোভাবেই দেখাই। সেটা হচ্ছে এখান থেকে যেটা নেবে সেটা হচ্ছে ব্রোমিনের লোন পেয়ারটা অ্যাকচুয়ালি নেবে, তার সাথে হচ্ছে FeBr3 মাইনাসটা আছে এরকমভাবে, তাহলে অ্যাকচুয়ালি কি এইটা ছেড়ে দেবে এবং ব্রোমিনটা নিচ্ছে, এরকমভাবে অ্যাকচুয়ালি দেখানো উচিত। বাট আমি বলবো মেকানিজমে শুধু হাইড্রোজেনটা ব্রেক করছে এটা দেখিয়ে দিলেই হবে, কে অ্যাটাক করছে ওটা দেখানোর কোনো প্রয়োজন নেই, ওটা না দেখালেও হবে। তাহলে আমার তৈরি হয়ে গেল দেখো এইটা, ঠিক আছে। মানে আমি কি বলছি যে এই যে পোর্শনটা, এই পোর্শনটা আমার কিন্তু না দেখালেও হবে, ঠিক আছে। কে অ্যাটাক করে হাইড্রোজেনটাকে বার করছে সেটা না দেখালেও হয়, এটা জাস্ট যেহেতু আমি করাচ্ছি তাই দেখালাম, ওটা দেখানোর কোনো প্রয়োজন নেই, তা এটা না দেখালেও হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা আমাদের মেকানিজমটা হচ্ছে এইটা, দেখো ক্লিয়ার হয়েছে সবার, এই অবধি ক্লিয়ার হয়েছে? এই ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। চলো দুটো একটু রিয়াকশান দেখাই, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিয়াকশান ইন সাইড চেন। রিয়াকশান ইন সাইড চেন খুব ইম্পর্টেন্ট দুটো রিয়াকশান, কারণ বেঞ্জিনের সাথে এর কম্প্যারিজনটা অনেক বেশি পরিমাণে পড়ে। সেটা হচ্ছে প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে অক্সিডেশন, প্রথম যেটা করব সেটা হচ্ছে অক্সিডেশন। আচ্ছা এটাকে পুরোটাকে বি নাম দিয়ে দিই, রিয়াকশন ইন সাইড চেন। প্রথম যেটা করব সেটা হচ্ছে আমাদের অক্সিডেশন। দেখো অক্সিডেশনে কি হচ্ছে, নর্মালি কি হবে, দেখো এটা CH3 আছে তো, তাহলে বেনজিন রিংয়ে নর্মাল অক্সিডেশন তো হতো না, মানে ওজোনোলিসিস করলে আলাদা ব্যাপার, নর্মালি কিন্তু অক্সিডাইজিং এজেন্ট করলে এটা হতো না, কিন্তু এখানে হয়ে যাবে। কেন এটা হয়ে যাবে, কারণ একটা অ্যালকিল গ্রুপ হচ্ছে বাইরে আছে
শুধু বেঞ্জিন রিংটাই কখনো হবে না, বাট একটা অ্যালকিল গ্রুপ যেহেতু বাইরে আছে সেই জন্যে অ্যাকচুয়ালি ওটা ফার্দার অক্সিডাইজ হয়ে কী তৈরি হবে, COOH, ওইটা অক্সিডাইজ হয়ে যাবে আমাদের নর্মালি বেনজোইক অ্যাসিড। তাহলে টলুইন থেকে কি হয়ে যাচ্ছে, এটা আমাদের বেনজোইক অ্যাসিড, টলুইন টু বেনজোইক অ্যাসিড এটা। আচ্ছা, আর একটা জিনিস দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হ্যালোজেনেশন অফ টলুইন। এইটা খুব ইম্পর্টেন্ট, হ্যালোজেনেশন অফ টলুইন। দেখো যখন বেনজিন রিংয়ের সাথে আমরা এই রকম ক্লোরিন ইন প্রেজেন্স অফ ইউভি লাইট এরকম করেছিলাম, তখন কি হয়ে গেছিলো বলতো, ওই বিসিসি গ্যামাক্সিন এইগুলো তৈরি হয়েছিল, মনে পড়ছে? প্রত্যেকটা বন্ড অ্যাকচুয়ালি খুলে গিয়ে কি হয়েছিল, আমাদের ক্লোরিন দিয়ে সাবস্টিটিউট হয়েছিল। কিন্তু যদি এখানে আমরা করি তাহলে কি হবে, এখানে কিন্তু বেনজিন রিংয়ে ঢুকবেই না। কেন? কারণ এখানে অ্যালকিল গ্রুপটা প্রেজেন্ট আছে। যেহেতু অ্যালকিল গ্রুপ প্রেজেন্ট আছে, তাহলে এখানে কি তৈরি করবে, এটা কিন্তু তৈরি করবে CH2Cl। বাট যখন আমরা এটাকে বেনজিন রিংয়ের সাথে এরকম রিয়াকশানটা করিয়েছিলাম, তখন কি তৈরি করেছিল মনে আছে? কি হবে, প্রত্যেকটা জায়গায় এরকম ক্লোরিন ঢুকেছিল, মনে পড়ছে? এই মনে পড়ছে সবার? কিন্তু যখন আমরা টলুইনের ক্ষেত্রে করব, টলুইনের ক্ষেত্রে কিন্তু এটা অ্যালকিল আছে, তাই অ্যালকিল গ্রুপ কিন্তু অনেক বেশি পরিমাণে রিঅ্যাক্টিভ দেন বেনজিন, ওই জন্যে ওটা কিন্তু বেনজিন রিংয়ে পার্টিসিপেশন হবেই না। হ্যাঁ, এবার তুমি যদি বলো যে এটাকে আমি ফার্দার কি আর রিয়াকশান করাতে পারি, হ্যাঁ, তুমি যদি এখানে ক্লোরিন H আবার দাও তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে আমাদের CHClCl, এটা তৈরি হবে। যদি এটাকে আবার আমরা ক্লোরিন H দিই তাহলে কি হবে, তাহলে হবে আমার যে হাইড্রোজেনটা আছে সেটা বেরিয়ে গিয়ে ClClCl এই রকম তৈরি হবে। ব্যাস, এখানেই কিন্তু হবে, এই অবধি শেষ, আর কিন্তু হবে না, বোঝা গেছে? বাট আমার বেনজিনের ক্ষেত্রে কিন্তু রিয়াকশানটা কমপ্লিটলি ডিফারেন্ট, তাই এটার সাথে কিন্তু ওটার কম্প্যারিজন হবে না, এই জন্য এটা আমি আলাদাভাবে দেখিয়েছি। হয়েছে? আচ্ছা, শুধু একটা পয়েন্ট আলাদাভাবে একটু লিখে রাখবে যে ইউজেসটা একটুখানি বাড়িতে পড়বে। ইউজেস, হোমওয়ার্কই দিয়ে দিই এটা, তাহলে হোমওয়ার্কটা হচ্ছে ইউজেস কমা দিয়ে লিখে দিচ্ছি টক্সিসিটি অ্যান্ড কার্সিনোজেনিক প্রপার্টি, এই তিনটে একটুখানি দেখে রাখবে, এটা জাস্ট এমনি মানে জাস্ট পড়ার জন্য। ইউজেস, টক্সিসিটি আর কার্সিনোজেনিক প্রপার্টি, এটা একটুখানি জাস্ট দেখে রাখবে। হয়েছে? আচ্ছা, একটা জাস্ট আচ্ছা এটা দিলেও হয়, একটু দাঁড়া, একটা কোশ্চেন ভাবছিলাম দেবো, 1 মিনিট একটুখানি, যদি হয় দেবো, নাহলে ছেড়ে দেবো, অসুবিধা নেই। একটা কোশ্চেন ভাবছিলাম, পাচ্ছি না, একটুখানি দাঁড়া। হ্যাঁ, এইটা করো দেখি, এইটা জাস্ট বোঝানোর জন্য, এটা আর কিছু না। এটা দিয়েছে বেনজিন প্লাস দিয়েছে ICl, এটা দিয়েছে, আর এর সাথে দিয়েছে অ্যানহাইড্রাস AlCl3, তাই বাবা অ্যানহাইড্রাস AlCl3, তাহলে কি তৈরি হবে বলো দেখি, তৈরিটা কি হবে?
হয়েছে? কোনটা হবে বলো দেখি? কী হবে এখানে? আইসিএল যদি হয় তাহলে AlCl3 সাথে যদি রিয়াকশান করে তাহলে ক্লোরিনটাই অ্যাটাক করবে। তাহলে কী হবে এখানে? ICl প্লাস AlCl3 মাইনাস, এটা বেরিয়ে যাবে। তাহলে আমার যেটা ইলেকট্রোফাইল তৈরি হবে সেটা হচ্ছে I প্লাস। তাহলে প্রোডাক্টটা কী তৈরি হবে? আয়োডোবেনজিন। বোঝা গেছে কি? এই বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, আর একটা একটু দাঁড়া দেখছি যদি হয়। এটা একটা ভালো প্রশ্নটা, খুব সুন্দর প্রশ্ন, এটা করানো যেতে পারে। একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্নটা। এটা দিয়েছে হচ্ছে C6H6, এটা এক্সেস দেওয়া আছে, মানে অনেক বেশি পরিমাণে দেওয়া আছে, প্লাস দিয়েছে CH2Cl2। এটা কিন্তু একটুখানি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। হ্যাঁ, অ্যানাইডাস AlCl3, তাহলে কি হবে? লাস্ট, এটা ছেড়ে দেবো, লাস্ট কোশ্চেন। এটা কি হবে বলো দেখি? হয়ে গেলে বলবে। খুব সুন্দর প্রশ্ন এটা। হ্যাঁ, ঠিকই ধরেছো। তাহলে প্রথমে কী হবে দেখো, CH2Cl2 আছে, তাহলে CH2-র সাথে একটা Cl আর একটা মনে করো আমি Cl রাখলাম। দেখো জিনিসটা, এটা মানে রিয়াকশানটা কত সুন্দর দেখো। এইটাই পারে গেল। তাহলে এখান থেকে যেটা আলটিমেটলি তৈরি করবে, আমি একেবারে করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কী তৈরি করবে বলো তো? ClCH2 প্লাস প্লাস AlCl4 মাইনাস AlCl3, এটা AlCl4 মাইনাস, এটা তো তৈরি করবে, এটা তো সবাই বুঝতে পারছো। তাহলে বেনজিন রিং যখন এইটার সাথে অ্যাটাক করবে, আমি আর মেকানিজম দেখাচ্ছি না, একেবারে করছি, এটা ClCH2 প্লাসের সাথে যখন রিয়াকশানটা করবে তখন আলটিমেটলি কী তৈরি করবে দেখো, এটা আসবে CH2 সিঙ্গেল বন্ড Cl, এটা তৈরি করলো। কিন্তু এখানে রিয়াকশানটা স্টপ হবে না। কেন বলো তো স্টপ হবে না? ওই যে বলেছে না এক্সেস বেনজিন, আর এইখান থেকে একটা ক্লোরিন তো এখনও আছে। তাহলে এখন কি করবে? এই ক্লোরিনটা আবার অ্যানাইডাস AlCl3-কে অ্যাটাক করবে। দেখো, তাহলে এই ক্লোরিনটা যদি আবার অ্যানাইডাস AlCl3-কে অ্যাটাক করে, তাহলে এখান থেকে আমরা যে কার্বোক্যাটায়নটা পাবো, আমি একেবারে দেখাচ্ছি, মেকানিজম দেখালাম না। দেখো কার্বোক্যাটায়নটা কী পাবো? তাহলে CH2 প্লাস পেয়ে যাব। এখন এই CH2 প্লাসটা কার সাথে অ্যাটাক করবে? আর একটা তো বেনজিন আছে, এর সাথে অ্যাটাক করবে। তাহলে এ এখন গিয়ে একে অ্যাটাক করবে। তাহলে আলটিমেটলি ফাইনাল প্রোডাক্ট যেটা আমরা পাবো সেটা কী হবে বলো তো? এরকম একটা বেনজিন রিং, CH2, তারপরে আবার একটা বেনজিন রিং। দেখো বুঝতে পেরেছো কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা দেখো। যদি না বুঝতে পারো বলবে, আমি আবার দেখাবো, অসুবিধা নেই। আমি শুধু স্টেপ জাম্প করেছি, পুরো মেকানিজম দেখাইনি, জাস্ট প্রোডাক্টগুলো দেখিয়েছি, কারণ মেকানিজমটা অলরেডি তোমরা জানো, তাই প্রোডাক্টগুলো আমি দেখিয়েছি। কিন্তু বোঝার চেষ্টা করো, দেখো বুঝতে পারছো কিনা এটা। পেশা ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে কি এটা? অমৃক, ঠিক আছে। সারা, নিশাত, আচ্ছা ঠিক আছে। নিশাত বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আজকে তাহলে আমাদের এই অবধি রইলো।
আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন শেষ, মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমি ভেবেছিলাম যদি না শেষ হয়, শেষ হয়ে গেছে। আমরা পরের দিন যেটা শুরু করব সেটা হচ্ছে আইদার থার্মোডাইনামিক্স অথবা মনে করো ওই এটা আয়নিক ইকুইলিব্রিয়াম, সেটা দেখছি আমি। যেটা আমার মনে হয় থার্মোডাইনামিক্সটা শুরু করে দেওয়াই ভালো, আয়নিক ইকুইলিব্রিয়াম নয় লাস্টে করবো, অসুবিধা নেই। দেখছি যেটা যেটা মনে হবে সেটা দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, পরের দিনের ক্লাসটা অফলাইনই হবে, এটা অনলাইন হয়েছে, পরের দিন থেকে আমি অফলাইন, আমি ফিরে যাবো। পরের দিন অফলাইন হবে, ঠিক আছে, মানে বৃহস্পতি আর শুক্র দুটোই অফলাইন হবে। ঠিক আছে, চলো, গুড নাইট। আচ্ছা অমৃত, তুমি ওই এর ক্লাসটা আমি তোমায় দিয়ে দেবো,